এবং ও সবসময় আমাকে সাথে নিয়ে যেত বিভিন্ন স্টুডিওগুলোতে, গিয়ে ওর একটা ছবি জমা দিত, সাথে বলতো আমার হাজবেন্ড, ওর নাম জয়দীপ, ও অভিনয় করে। তো এই করতে করতে কোথাও গিয়ে একদিন আমি রিনিকে বললাম যে অভিনয় করে না মনে হচ্ছে না সার্ভাইভ করা যাবে, তুমি অভিনয়টা করো, আমি অন্য কিছু করতে পারি কিনা। আমাকে জানানো হলো যে ওখানে 3টে বড় ছবি ঢুকেছে হায়দ্রাবাদে। একটা হচ্ছে তোমার লজ্জা বলে একটা ছবি, রাজকুমার সন্তোষীর, শাহরুখ খান আর জুহি চাওলার হচ্ছে ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি, আর গোবিন্দার একটা ছবি জরুকা গুলাম। এই 3টে ছবির যেহেতু শুটিং আছে, আমি যা লোকেশন লিস্ট বানাবো সেই লোকেশন লিস্ট যদি আমি 1 মাস আগে থেকে না বানিয়ে দিই, সেই লোকেশনগুলো আমি পাবো না। এই যে যারা তোমার বিভিন্ন গিল্ড থেকে যান, তারা গিয়ে ঝামেলা করতেন যে এর কার্ড নেই, ওর কেন কাজ করছে। এবার প্রভাতদা আমার মনে আছে বলেছিলেন একজনকে যে আমি তোমাকে নিয়ে বম্বে গেছিলাম ভাই, তুমি আমার অ্যাসিস্ট করতে গেছিলে, তারপরে তোমাকে 3 দিনের মাথায় তাড়িয়ে আমাকে কলকাতায় পাঠাতে হয়েছিল নিজের ট্যাঙ্গা টাকা খরচা করে, তুমি একদম এসো না। অ্যাপ্লাই করেছি কিন্তু আমি, যে এরম নয় যে কার্ড করবো না বলেছি। এবার মজার ব্যাপার হলো আমি যখন ডিরেক্টর হলাম নিজে, তখন আমার কাছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ডটা এসেছিল। আমার কাছে একজন দরজা খুলে বললো যে ঋতুদা এসছেন, আপনাকে ডাকছেন। ঋতুদার কাছে গেলাম। ঋতুদা একটা কালো রঙের ওই ওড়না নেওয়া, মাথায় পাগড়ি বাঁধতো, তখন পাগড়ির মতো বেঁধে সামনে বসে আছে, সানগ্লাস পরে। যেটা প্ল্যানই করে রেখেছিলাম যখন ছবিটা করবো, এক হচ্ছে কখনোই ছবিটাকে সাউথের মতো করে নকল করতে যাব না, কারণ আমার যা বাজেট, সাউথের ছবির যা বাজেটে তৈরি হচ্ছে সেটা কখনোই এক জায়গায় নেই। আমার দর্শক হচ্ছে বাঙালি, সুতরাং আমি কোনো সাউথের ইমোশনকে এর ভেতর পাঞ্চ করতে যাব না, আমার পুরো ছবিটাই হবে বাঙালির ইমোশনে। তুমি যদি একটা হিন্দির কন্টেন্টের মতো বা একটা সাউথের কন্টেন্টের নকল করে একটা জিনিস বানাও, সে তোমারটা কেন দেখবে? তারা তো সে অরিজিনালটাই দেখবে। হ্যালো এন্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি একজন পরিচালক। আপনারা অলরেডি তার দুটো বেশ হিট সিনেমার নাম নিশ্চয়ই জানেন। তাছাড়াও প্রচুর কাজ করেছেন জয়দীপদা। তার মধ্যে যে দুটো সিনেমার কথা বলছি সেটা হলো দ্য একেন এবং রুদ্রশ্বাস রাজস্থান। একেনকে বড় পর্দায় নিয়ে এসছেন ইনি, এবং সেটা যথেষ্ট সাকসেসফুল দুটো সিনেমা। আমি যে কোনো পডকাস্টে যখন আরেকজন পরিচালকের সঙ্গে কথা বলি, সেটা সবসময় আমার জন্য খুব এক্সাইটিং হয়, কারণ পরিচালকদের একটা মানে ধরুন আমি যেই কাজটা করি, আরেকটা মানুষের অ্যাপ্রোচটা সেই কাজটার ব্যাপারে কি সেটা জানতে, বা তার গল্পটা শুনতে, সে কীভাবে থ্রু আউট দিস প্রসেস কীভাবে পরিচালক হয়ে উঠলেন জয়দীপদা, এই প্রসেসটা জানতে বা এই গল্পগুলো শুনতে আমার হেভি আনন্দ লাগে। তো আজকের এপিসোডে অলমোস্ট একটা সিনেমার মতো গল্প দেখেছি। তার ছোটোবেলা থেকে শুরু করে, তার ক্রিকেট খেলা থেকে শুরু করে, তার গানের উপরে ডিরেক্ট করা থেকে শুরু করে, তার সঙ্গে ঋতুপর্ণ ঘোষের প্রথম আলাপ, গানের উপরে ডিরেক্ট করতে গিয়ে ঋতুপর্ণ ঘোষ কীভাবে স্টুডেন্ট হয়ে উঠেছিলেন জয়দীপ মুখার্জির। তো জয়দীপদার সঙ্গে আর আজকের আড্ডাটা আমি তো দুর্দান্ত এনজয় করেছি। আই হোপ আপনারাও এনজয় করবেন। আর দুটো জিনিস প্রত্যেকটা এপিসোডের মধ্যেই বলি, আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে এই চ্যানেলে আমরা ভালো ভালো কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করি। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন কনভারসেশন নিয়ে আসি। তারা বিভিন্ন ফিল্ডের লোক হতে পারে, তারা সেলিব্রিটিস হতে পারে, তারা যে কোনো ফিল্ডের এমন মানুষকেই নিয়ে আসি যাদের থেকে আমরা ভ্যালু বা তাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু শেখার মতো পাই। এরকম মানুষদের নিয়ে এসেই আমি তাদের উল্টো দিকে বসে আপনাদের হয়ে তাদের থেকে জানতে চাই, তাদের লাইফের ব্যাপারে, তাদের জীবনের এক্সপিরিয়েন্সের ব্যাপারে, তাদের লার্নিংয়ের ব্যাপারে, যাতে আমি শিখতে পারি এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও তাদের লাইফ থেকে কোনো না কোনো ভ্যালু অবশ্যই পান। আরেকটা জিনিস বলি, সেটা হলো আমাদের দুটো চ্যানেল আছে। একটা হলো সোল কানেকশন বৈঠক, যেটা অলরেডি আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, ওই পার্টিকুলার এপিসোডগুলোতে, বৈঠকের চ্যানেলে যে এপিসোডগুলো আসে তাতে আমরা যেটা করি সেটা হলো প্রত্যেক দিন একটা নতুন নতুন বই নিয়ে কথা বলি, যে বইটা নতুন আইডিয়া জেনারেট করে, কিছু কোয়েশ্চেন রেইজ করে দেয় সেই বইগুলো। অলরেডি আপনারা সেই চ্যানেলটাকেও যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। যারা জানেন না বা যারা প্রথমবার শুনলেন তারা অবশ্যই চেক আউট করবেন, নিচেই লিঙ্কটা দেওয়া আছে। আরেকটা চ্যানেল আছে আমাদের, সেটা হলো সোল কানেকশন ক্লিপস, যেখানে আমরা এই বড় বড় কনভারসেশনগুলোর মধ্যে থেকে ছোট ছোট ইন্টারেস্টিং পার্টস কেটে দিই, যাতে আপনাদের অল্পের মধ্যেও আপনাদের যা ভ্যালু আমরা প্রমিস করে থাকি সেই ভ্যালুটা আপনাদের কাছে অবধি পৌঁছয়। সো ওই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি এটা না করে থাকেন তাহলে আর নতুন করে বলার কিছু নেই, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের এপিসোড শুরু করছি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন জয়দীপ মুখার্জি।
আমি যে কোনো যেই এপিসোডে ডিরেক্টর থাকে উল্টো দিকে সেই এপিসোডগুলো আমি সবচেয়ে বেশি এনজয় করি। জয়দীপ দা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছো বলো? খুব ভালো আছি। খুব ভালো আছো? এইটা শুনতে আমার খুব ভালো লাগে যে কেউ যদি বলে খুব ভালো আছি, কারণ বেশিরভাগ লোকই বলে ওই আছি আর কি, এরকম একটা। না, আমি চেষ্টা করি সবসময় একটু ভালো থাকারই, মানে সবসময় ভালো থাকতেই ভালোবাসি। বেশ, আমরা মানে আমি যে কোনো পডকাস্টই চেষ্টা করি ছোটবেলা থেকে শুরু করার। ওকে। তো কেন? তার কারণ আমার মনে হয় ছোটবেলাটা তো একটা রিভিজিট। তো আমার মনে হয় সেই মানুষটার পক্ষেও খুব মানে সেই রিভিজিটটা করতে ভালো লাগে। আর আমারও ওই পুরো একটা আমি একটা সিনেমার মতো দেখতে পারি আর কি ব্যাপারটাকে। তোমার ছোটবেলাটা কিরকম ছিল এবং কোথায় ছিল? আমার ছোটবেলাটা ছিল ভবানীপুরে। আমি কলকাতাতেই বড় হয়েছি, জন্মেছি, সবটাই কলকাতায়। ভবানীপুরে টাউনশিপ রোডে আমার বাড়ি ছিল। তো সেখানে আমি ছোটোবেলাটা মোটামুটি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতাম। আর ওই ক্রিকেট খেলে পড়াশোনাটা কম হতো, খেলাধুলোটাই বেশি হতো। এরমভাবেই ছোটোবেলাটা কেটেছে। মানে ক্রিকেটটা প্রপারলি খেলতে? হ্যাঁ, ক্রিকেটটা স্কুল লেভেল থেকেই খেলতাম। আচ্ছা। তো বালিগঞ্জ গভর্নমেন্টে পড়ার সময়ও খেলেছি, মাধ্যমিক অবধি বালিগঞ্জ গভর্নমেন্টে পড়েছিলাম। তো তারপরে যাই আমি মিত্র ইনস্টিটিউশনে, সেটা 11-12টা। তো সেই সময়ে আমি মিত্র ইনস্টিটিউশনের হয়ে থামস আপ ক্রিকেট খেলেছি, স্কুল ক্রিকেট খেলেছি। তো সেই খেলাটা মোটামুটি অনেক দিনই চলেছে আর কি। বেশ। তো সেখান থেকে টুকটুক করে আমাদের আর কি সেকেন্ড ডিভিশনে খেলা, এই সমস্ত হয়ে টয়ে আলটিমেটলি একটা সময় গিয়ে আমি বুঝতে পারলাম যে ইচ্ছে তো করছিল ক্রিকেট খেলতে, কিন্তু বুঝতে পারলাম যে ক্রিকেটটা খেলার মতো মানে সঙ্গতি বাড়ির, আমাদের তো খুবই মধ্যবিত্ত সংসার, তো বাড়ির সেই এটা সাপোর্টটা আমি পাবো না। তো তখন মানে ছোটোবেলাটা ওই রকম, মানে ক্রিকেট মানে পাড়ায় কখনো ফুটবল কখনো এরমভাবেই চলে গেছে। দুষ্টু ছিল? সেই অর্থে দুষ্টু বলা চলে না, কিন্তু মানে মানে একবার আমার মনে আছে, সেটা আমার বাবা মানে পরে বলেছেন যে তুই এই দুষ্টুমিটা করেছিলি। সেটা হচ্ছে হরিদ্বার বেড়াতে গেছিলাম একবার। তো সেখানে গিয়ে একটা ওই হোটেলের 3 তলার হোটেল ছিল, আর হোটেলের ঠিক 3 তলার থেকে যে সিঁড়ির যে গোল জায়গাটা থেকে যেখান থেকে একদম নিচেটা দেখা যায়, তো সেইখানে একটা ওই রিসেপশন টেবিল ছিল, তার উপর একটা কাঁচ ছিল। তো আমি ওপর থেকে দেখে আমার কি মানে জানি না কেন ওটা হয়েছিল, আমি একটা পাথর নিয়ে ওই কাঁচটার উপর ফেলেছিলাম এবং সেটা ভেঙে গেছিল। এবং সেটা ভেঙে গেছিল। সেইটা বোধহয় আমি কেন করেছিলাম আমি আজকে জানি না, কি মজা আমি পেয়েছিলাম। তো সেইটা আমার বাবা বলেছিলেন যে তুই দুষ্টু খুব একটা ছিলি না, কিন্তু ওইটা একবার করেছিলি, এটা যে কেন করেছিলি আমি জানি না। তো মানে খুব সেরম দুষ্টু নই। বেশ। এবার তা মানে তোমার এই পুরো বড় হয়ে ওঠাটার মধ্যে সিনেমা কিরমভাবে ছিল? অ্যাকচুয়ালি সিনেমা তখন তো দেখতাম, মানে দেখাটাই মেনলি। হ্যাঁ, মানে দেখার কথাই বলছি, মানে কিরকম সিনেমা দেখতে, কিরকম সিনেমা ভালো লাগতো? সময় আমরা ওই বন্ধু বান্ধবরা মিলে, আমি তোমাকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি ধরো 8 অবধি বাড়ি থেকে শুধুমাত্র ওই যেগুলো টিভিতে রবিবার দিন যেটা আমাদের দেখার মতো সিনেমা সেগুলোই দেখতে দেওয়া হতো। রবিবারটা তাও দেখতে পেতাম না, যেহেতু হিন্দি সিনেমা দেখাতো বলে। কখনো দেখতে পেতাম, বাংলা ছবিগুলো দেখতে দেওয়া হতো তাও। আর একদমই ওই বাড়ি থেকে শুধুমাত্র ধরো গুপিগাইন বাঘাবাইন এসছে, সোনার কেল্লা এসছে, যেগুলো ছোটদের ছবি, সেই ছবিগুলোই অ্যালাউ করা হতো। মানে 7-8 পর্যন্ত আমি এরমভাবেই ছবি দেখতে পেয়েছি। এবার যখন ক্লাস 10 হলো, সেই সময় থেকে একটু তাও একটা অন্য এই ধরনের ছবি। এবং আমি তো মানে ছোটোবেলা থেকে আমরা তো মানে আনন্দলোক আসতো বাড়িতে, ধরো সেখানে বিভিন্ন হিরো হিরোইনদের ছবি দেখাতো, সেগুলো আমাদের হাতে দেওয়া। তখন প্রসাদ বলে একটা পত্রিকা, প্রসাদও বেরোতো, উল্টোরথ বেরোতো, প্রসাদ বেরোতো, সেগুলো বাবা কিনে আনতেন। আর আমাদের জন্য ধরো ইন্দ্রজাল কমিক্স আর আনন্দমেলা, একদম, বা শুকতারা, একদম। তো সেইগুলোই পড়ে বড় হচ্ছিলাম। তো একটা সময় গিয়ে মানে যখন এই 10 মানে যখন মাধ্যমিক দেবো এই সময় মানে আনন্দলোকে অমিতাভ বচ্চনকে দেখে আমাদের দারুণ লাগলো। মানে তার কিছু ক্লিপিংস, কিছু সিনেমার আসতো, তো সেই থেকে আমি অমিতাভ বচ্চনের ফ্যান পুরো। তো এবার আমার যেটা হয়, মাধ্যমিকের পরে তখন তো মানে বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো কেস হয়। 2.5 মাস 3 মাস কিছু করার নেই। আমার মনে আছে আমরা 4 বন্ধু মিলে ফার্স্টে, তখন গোবিন্দা প্রচন্ড নাম করেছে, মানে সবে উঠেছে, লাভ 86, ইলজাম, শোলে তখন রিলিজ করেছে, পূর্ণতে রিলিজ করেছে। আচ্ছা, এই 3টে ছবি একদিনে দেখেছিলাম, ম্যাটিনি, ইভিনিং, নাইট। অসাধারণ। আর সেই সময় ম্যাটিনি, ইভিনিং, নাইটই তো ছিল। হ্যাঁ, আর নুন শোয়ে তোমার ওই বড়দের ছবি হতো, সেগুলো কেউ খুব একটা জিতাম না। তো
এই হচ্ছে ছবি দেখার মানে শুরুটা আর কি। এবং তারপরে তো সব রকম ছবি দেখেছি আমি, এরকম আমার কোথাও মনে নেই যে আমি বাজে ছবি খারাপ ছবি বলে আমি কিছু বুঝতাম না। দেখেই তখন গেছে আর কি। দেখেই গেছি, সবার ছবি দেখেছি আমি, সেটা ইংরেজি ছবি হতে পারে, সেটা হিন্দি ছবি হতে পারে, সেটা বাংলা ছবি হতে পারে, সব মানে কোনো ছবি বাদ দিইনি। আমাদের যে গ্রুপটা ছিল তাতে আমি যখন পরে মানে গ্রুপ জয়েন করি, মানে নাটকের গ্রুপ জয়েন করি, তখন শাশ্বত মানে অপু আমাদের খুব বন্ধু, এখনও আমরা খুব বন্ধু। তো আমি, অপু আর ডন, আমরা তিনজনে মিলে জাস্ট রেগুলার মানে সপ্তাহে অন্তত দুটো তিনটে করে বাংলা ছবি দেখতাম হলে গিয়ে গিয়ে। তখন মানে বুমবাদার সিনেমা, হ্যাঁ, তখন আর একটু পরের কথা বলছি, সেটা হচ্ছে ধরো তুমি ওই 92-93। তো সেই সময় তো মানে তখন কিরম সিনেমা হচ্ছে, মানে বুমবাদার সিনেমাগুলো আসছে, তপন শাহ, বুমবাদা, অঞ্জন চৌধুরী, সেই সময় কথা বলছি। সুখেন দাসের সময় শুরু হয়ে গেছে একদম একদম, মানে মানে শুরু হয়ে গেছে, হরদার ছবিও শুরু হয়ে গেছে, রাইট, মানে অঞ্জন চৌধুরীর ছবি সব চলছে পরপর। তো আমার ছবি দেখার নিয়ে কোনো না বাজ বিচার ছিল না, সব আমি ডেভিড ধাওয়ানও দেখেছি, সত্যজিৎ রায়ও দেখেছি, ঋত্বিক ঘটকও দেখেছি, সব বেস্ট, এটাই বেস্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত। মানে আমি তখন অতটা বুঝতামও না, মানে আমার যেটা এন্টারটেনিং লাগতো বা যেটা আমার ভালো লাগতো আমি সব দেখতাম। বেশ, এবার তুমি এর মাঝখানেই মেনশন করলে নাটকের গ্রুপ জয়েন করা, এটা কি করে হলো? মানে অ্যাকচুয়ালি এটা একটা খুব মানে কি বলবো, মানে যখন এটা একটুখানি ডিটেলে বলতে হবে, সেটা হচ্ছে তোমার, আমি যখন দেখলাম যে ক্রিকেট খেলাটা হচ্ছে না, তখন আমরা স্কুলের 4-5 জন বন্ধু মিলে আমরা ঠিক করি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করব। তার আগে বাবা বলেছেন যে তুই যদি চাস একটা পরীক্ষা দে, আমি তো, বাবা ছিলেন জেনারেল ইন্স্যুরেন্সে, তো বাবা বললেন যে তুই যদি একটা পরীক্ষা দিস আমি তাহলে আমার অফিসে কথা বলতে পারি, পরীক্ষাটা দিলে চাকরিটা হতে পারে। ঠিক। তো আমি বাবাকে দেখতাম যে বাবা বাড়ি ফিরতেন, এসে গান শুনতেন, বাবা আনন্দ পেতেন, বাবা নাটক দেখতেন, বা অফিসের যখন নাটক হতো সেগুলো বাবা খুব এনজয় করতেন। কিন্তু কখনো বাবাকে কোনো চাকরি নিয়ে কথা বলতে শুনিনি, বা চাকরিটা যে খুব এনজয় করছেন সেটা বাবা আমার মনে হতো না। কারণ সিনেমা দেখতে ভালোবাসতেন, গান শুনতে ভালোবাসতেন, নাটক দেখতে, নাটক করতে ভালোবাসতেন। তো আমার তখন থেকেই মনে হতো চাকরি বিষয়টা বোধহয় খুব একটা ভালো জিনিস নয়। তো আমি বাবাকে বলি যে আমি চাকরি করবো না, আমি অন্য কিছু করবো। কী করবি? এবার তখন তো মানে সেই সময়টাই কি করব দুম করে বলা তো খুব মুশকিল, কারণ নিজের কোনো গোল নেই। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, সে একটা মোটামুটি পড়াশোনা করেছে, বিকম গ্র্যাজুয়েশন করেছে, করে সে কি করবে? তো আমরা ওই 4-5 জন বন্ধু মিলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি শুরু করলাম, কারণ আমি আঁকতে পারতাম, কেউ ভালো ফটোগ্রাফি করতো, কেউ ভালো লিখতো, মানে তোমার ওই কপি লিখতো। তো এই রকম করে শুরু হলো, হয়ে আমরা বছরখানেক চেষ্টা করলাম, তারপরে যা হয়, অন্যান্য বাড়ি থেকে আমার বন্ধুদের উপর চাপ আসতে শুরু করলো, কেউ হয়তো আর একটু হায়ার এডুকেশনের জন্য, কেউ একটু বেটার চাকরির জন্য, সবাই আস্তে আস্তে ছিটকে গেল। তো আমি আর অভিজিৎ, মানে অভিজিৎ নাথ আমার যে বন্ধু, এখনও আমরা বন্ধু, তো আমরা দুজন থেকে গেলাম। এবার দুজনে মিলে টুকটুক করে ফ্রিল্যান্সে কাজ করতে শুরু করে, মানে করেই চলেছি। সেই সময় যখন এই সমস্ত কাজ হচ্ছে, তখন এই সমস্ত ধরো লেটার হেড বা ভিজিটিং কার্ড বা কারোর একটা হয়তো পোস্টার ডিজাইন করেছি, সেগুলো নিয়ে আমাদের ওই প্রিন্টিংয়ের জন্য বিভিন্ন প্রিন্টিং হাউসে যেতে হতো। তো লেক গার্ডেন্সে একটা প্রিন্টিং হাউস ছিল পারফেকশন বলে, সেখানে শিলাদিত্য রায় আর জয়তী ঘোষ এরা পার্টনার ছিলেন। ওনারা আমাদের দেখে, আমাদের কাজ দেখে খুব পছন্দ করলেন। আমরা 4 জনে একটা আবার টিম হলাম। আচ্ছা, ভাইব্রেন্ট, তখন আমরা 4 জনে মিলে আবার ভাইব্রেন্টটাকে করে, ওদের একটা আলাদা পারফেকশন বলে এটা রইল, প্লাস এই অ্যাডভার্টাইজিং এজেন্সিটা আবার শুরু হলো। তো এবার শিলাদিত্যর বাড়ির ছাদে ওদের পুরনো একটা দল ছিল, সেখানে ওরা নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, প্লাস নাটক টাটক করতো। তো সেটার নাম ছিল চিন্তন। তো এবার আমার যেহেতু এই বিষয়টার মানে অভিনয় কোনোদিন করিনি তার আগে, তো ওখানে আমাদের সুমিত সমাদ্দার, যিনি এখন খুব বিখ্যাত অভিনেতা, সুমিত ছিল আমাদের সেলসের একজন লোক ওই অ্যাডভার্টাইজিং এজেন্সির। তো সুমিত আমাদের বললো চলো আমরা একটা নাটক করি। কী নাটক করা যায়? তখন ঠিক হলো বল্লভপুরের রূপকথা হবে। বেশ, এবার সবাই মিলে ছাতে রিহার্সাল দিয়ে টিয়ে, তো আমি হালদারের চরিত্রটা করেছিলাম। সেই প্রথম আমার স্টেজে নামা। আচ্ছা। তো স্টেজে নেমে স্টেজ ভীতিটা কিছুটা কাটলো, সবাই নাটক দেখে বললো না বেশ ভালোই হয়েছে। তাহলে তুমি তার আগে কোনোদিন অভিনয় করনি? কোনোদিন কিছু না, এমনি হয়ে গেল, এমনি করে ফেললো, এমনি বলেছে করেছি, ঠিক আছে। মানে এবার আমি যে করতে পারবো সেটা সুমিতের জন্যই হয়েছে আমার যতদূর মনে হয়। এবার তারপরের বছর আমরা ঠিক করলাম, আগের বছরের নাটকটা ভালো হয়েছে, তাহলে এই বছর আর একটা নাটক করি। তখন ঠিক হলো রাজদর্শন। আচ্ছা, রাজদর্শন মানে তো বেশ বড় একটা প্রোডাকশন, এবং আমাকে সুমিত বলল তুই অভিরাম।
মানে মেন চরিত্র। এবার আমার মনে হয় যে তখন ক্ষত্রিয় বলে সঞ্জয় দত্তের একটা ছবি রিলিজ করেছিল, সঞ্জয় দত্তের লম্বা লম্বা চুল, খালি গা। আমার কখন মনে হলো যে অভিরামকে কি আমি এরকম করতে পারি, আমি তখন চুল বাড়াতে শুরু করলাম। আচ্ছা, সুমিত বললো তুই বাড়া, একটা কিছু হবে। তো আমার তখন এরকম পিঠ অব্দি চুল, এই যেমন তোমার এখন তার থেকে একটু বড়, খালি গা। ওই অভিরাম আমি করেছিলাম, জ্ঞান মঞ্চে আমাদের শো হয়েছিল। তো আমাদের এই পারফেকশনের যখন কাজকর্মগুলো বা ভাইব্রেন্টের যখন কাজকর্মগুলো হতো, তাতে সোনেক্সেরও বেশ কিছু কাজকর্ম আমরা করতাম। আচ্ছা, প্রিন্টিংয়ের, ধরো ওদের ক্যাসেট কভার ডিজাইনিং, লেটার হেড, এইগুলো আমরা করতাম। তো সেখানে মাঝে মাঝেই আমাদের অফিসে বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তী আসতেন, দেবাংশুদা আসতেন, কখনো কখনো যোছনদা আসতেন ওইগুলো দেখার জন্য, কপি ঠিকঠাক করার জন্য। তো আমরা ওই সেকেন্ডটা এত মন দিয়ে সবাই অভিনয় করে, রিহার্সাল করে, টোটাল মিউজিক টিউজিক সব একদম মানে করে রেডি করে, এরকম নয় যে কোনো একটা জায়গা থেকে মিউজিক নিয়ে চালিয়ে দিলাম, সেটা রেকর্ড করা হয়েছিল। অনেকটা বেশ ভালো প্রোডাকশন করার চেষ্টা করেছিলাম আমরা। সুমিতি মেনলি এটার মানে করেছিল। তো আমরা ওনাদের নিমন্ত্রণ করি যে এরকম জ্ঞানমঞ্চ অমুক দিন আমাদের নাটক রয়েছে, আপনারা যদি আসেন আমাদের খুব ভালো লাগবে। তো আমরা সবাই ভেবেছিলাম হয়তো কেউই আসবে না, কিন্তু ফাইনালি যোছনদা, বেনুদা এসছিলেন বাবা, আচ্ছা, নাটকটা দেখতে। এবার তো আমি তো করেছি নাটকে পাঠ করেছি, আমি জানি। টেনশন হয়নি তোমার করার সময়? একটা কি হয়েছে না, তো রিহার্সালটা এত বেশি দিন ধরে হয়েছিল, আমার স্টেজে উঠে আর কোনো টেনশন ছিল বেশ। তো সেইটা দেখে কিছু কিছু জায়গায় হাততালি পড়লো, কিছু জায়গায় চেঁচামেচি হলো। আমি বুঝলাম যে আর এটা তো বোঝা যায় স্টেজে যে তো সেটা দেখে নিজের বেশ গায়ে কাঁটা দেওয়া একটা ব্যাপার হয়েছিল। তো যখন শো শেষ হয়ে গেল, আমরা যখন এসে ওই গ্রিন রুমে সবাই এটি করছি, হঠাৎ দেখি যোছনদা এলেন, এসে বললেন নাটকটা কি সিরিয়াসলি করতে চাও নাকি এরমভাবেই চলবে? আমি না সেটা ভাবতেই পারিনি। এবার আমি বললাম না, মানে সিরিয়াস তো করতে চাই। তাহলে চেষ্টা করো আমার গ্রুপে আসার, চারবাকে, যদি মনে হয় সিরিয়াসলি করবে তাহলে কালকে থেকে গ্রুপে আসতে পারো। তো এই মানে একটা চারবাকের মতো গ্রুপে হঠাৎ করে আমি আর শিলাদিত্য করেছিল আমার বাবার রোলটা। আচ্ছা, তো আমরা দুজন মানে অ্যাপ্রোচড হলাম যে তোমরা বাবুর মতো লোক এসে তোমায় বলছে, এইটা মানে দুজনে তারপর গেলাম তার পরের সপ্তাহ থেকে 7টায়। এবং তখন বেনুদা আমাদের বলে দিয়েছিলেন যে 7টা মানে কিন্তু যোছনদার 7টা। ওই যে তোমার ডিসিপ্লিনটা, ওইটা কিন্তু এখনো আমি মানে রয়ে গেছে। এটা আমি দেখেছি বেনুদারও আছে, সবাই আমরা যারা ছিলাম প্রত্যেকে ওইটা এখনো মেনটেন করার চেষ্টা করি। তো 7টায় পৌঁছে গেলাম, পৌঁছে ওই আমার নাটকের জার্নি শুরু হলো। কিন্তু ওখানে গিয়ে তো শুরুতেই তো তুমি নাটকে কোনো চরিত্র পাওয়ার উপায় নেই, তোমাকে ঘর ঝাড় দিতে হবে, তোমাকে টিকিট বিক্রি করতে হবে, সবটা করে ধরো বছর দেড়েক পরে একটা সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে বাঞ্জারা একটা চরিত্র করতে। আচ্ছা, তখন বাঞ্জারা চলছিল। এটা কোন সাল? এইটা হচ্ছে তোমার 92। আচ্ছা, তখন কিন্তু পাশাপাশি আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিও চলছে আমার। আচ্ছা, আর পাশে সন্ধ্যেবেলা রিহার্সাল করছি, এইরকম। তো এইভাবেই আর কি নাটকটার শুরু। থিয়েটারের একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা হলো আমি জানি না এটা অন্যান্য ক্ষেত্রে এতটা হয় কিনা, থিয়েটারে কিন্তু মানুষ যখন একবার যাওয়া শুরু করে না, থিয়েটারের অদ্ভুত বাইন্ডিং ফ্যাক্টর আছে, একটা গ্লু আছে। হ্যাঁ, ওটা একটা নেশা আছে একদম। এবং আমি নিজে থিয়েটার করেছি বহুদিন, এবং যখন আমি আমার অভিনয় করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, বাট ওই গ্রুপে যাওয়াটা, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর ওই যে অতক্ষণ ধরো ঘন্টা দুয়েক, ধরো 7টা থেকে 9টা রিহার্সালটা চলতো, ওই সময়টা মনে হতো যে আর পৃথিবীর অন্য কিছুর সাথে আমার কোনো যোগাযোগ নেই। রাইট, আমি তখন শুধু ওই গ্রুপটার মধ্যে আছি, ওই বিষয়টার মধ্যেই রয়েছি। এইটা একটা ভীষণ মানে অদ্ভুত নেশার মতো। তা এইটা হলো তোমার মানে গ্রুপ থিয়েটারে প্রথম ব্রেক অভিনেতা হিসেবে। একদম। তো তখন কি তুমি ভাবছো যে আমি এরপর অভিনয়টাই সিরিয়াসলি করব? একদমই না। তখন তোমার পাশাপাশি অ্যাড এজেন্সি চলছে, আমি নাটক করছি। যেটা হলো সেটা হচ্ছে যে এতটাই নাটকে ইনভলভ হতে শুরু করলাম, যেটা হচ্ছে ধরো বিকেল 3টে 3:30 সময় গিয়ে একাডেমিতে টিকিট বিক্রি করতে হবে। কোনো একটা সময় আমার ডিউটি পড়লো। এবার আমি তখন অফিসের ছুটি নিয়ে অভিজিৎ বা জয়তিদিকে বলছি যে আজকে আমাকে 2:30টার সময় বেরিয়ে যেতে হবে, আমি একটু একাডেমি যাব। সেটা 1 দিন 2 দিন চলতে পারে, একটা অফিসে তো আমারও কিছু দায়িত্ব রয়েছে। তো এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে এগুলো চলতে চলতে এই ধরনের সমস্ত জিনিসগুলো হতো। তো আমার নিজের কোথাও একটা অদ্ভুত মানে খারাপ লাগা তৈরি হচ্ছিলো যে আমি এতদিন ধরে
আমার অভিজিতের সাথে এদের সাথে আমি একটা জিনিস তৈরি করলাম, এখন আমি একটা অন্য বিষয়ের মধ্যে ঢুকে পড়ে এইটা বড্ড সাফার করে যাচ্ছে। তো তার মধ্যে হলো কি 94-এ জোছনদা একটা টেলিফিল্ম তৈরি করলেন, সেটাতে আমাকে হিরো করে দিলেন। আচ্ছা, সেটার নাম হচ্ছে স্মৃতি থেকে। আচ্ছা, বেসিক্যালি ওলাভ হর্ডনে, যে নরওয়ের একজন মানুষ, তার একটা বায়োগ্রাফি। তো সেইটাতে ওলাভ হর্ডনের চরিত্রে আমি, আর আমাদেরই গ্রুপের আরেকটি মেয়ে ভবানী, যার নাম, সে হচ্ছে আমার ওয়াইফ। এবার এই প্রধান চরিত্র দুজন। হ্যাঁ, এবার এটার শুটিং হয়েছিল, টেলিফিল্মটার কলকাতাতে টেকনিশিয়ান 2 যেটা আগে ছিল, এখন আর নেই। তো টেকনিশিয়ান 2-তে শ্যুট হয়েছিল আর কুচবিহারে শ্যুট হয়েছিল। আচ্ছা, তো আমরা সবাই কুচবিহারে গিয়ে শুটিং করেছিলাম। ওটাতে ক্যামেরা করেছিল দেবাংশুদা, বুম ধরতো বেনুদা, মানে ওটা তো পুরো একটা সোনেক্সটা তো একটা অদ্ভুত টিম ছিল। তারপরে অপু সেটাতে লেখকের চরিত্রে, অরবিন্দ বোস বলে একজন লেখক যিনি লিখেছিলেন, তো ওই চরিত্রটা অপু করেছিল, আরও গ্রুপের অনেকে ছিলেন। তো ওইটা করতে করতে আমার ভবানীর সাথে প্রেম হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এইবার প্রেম তো হলো, হবার পরে আমরা 96-এ বিয়েও করে ফেললাম। আচ্ছা, তো এইটা কোথাও গিয়ে, মানে গ্রুপে এর আগেও চারবাগ থেকে অনেকেই বিয়ে করেছে, কিন্তু যেহেতু মানে একটা গ্রুপে অভিনয় করতে এসে একটা গ্রুপের কোনো কারোর সাথে প্রেম হয়ে যাওয়া, তাদের বিয়ে হয়ে যাওয়া ইত্যাদি প্রভৃতি নিয়ে একটু জোছনদা বোধহয় মনক্ষুণ্ণ হয়েছিলেন, বা চন্দ্রাদি। তো আমি দেখলাম যে এইভাবে দু নৌকোয় পা দিয়ে হচ্ছে না। মানে আমি এইটা অ্যাড এজেন্সিটাও ঠিক মতো চালাতে পারছি না, গ্রুপটাও ঠিক মতো হচ্ছে না। আমি প্রথমে অ্যাড এজেন্সিটা ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়েই দিলে? আমি ওদের বললাম যে আমি এইভাবে চলছে না, কারণ তখন অলরেডি বেশ কিছু নাটক আমি তখন অভিনয় করছি, তারপরে কল শোয়ের জন্য বাইরে যেতে হচ্ছে। এগুলো তো আমার সময় অনুযায়ী কল শোগুলো আসবে না, বা আমার সময় অনুযায়ী তো কেউ বলবে না যে তুমি এখন খালি আছো, তুমি যাও গিয়ে এতে টিকিট বিক্রি করতে বসো, বা এই কাজটা করার আছে, অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে এসো আনন্দবাজারে গিয়ে। তো সবটাই তো গ্রুপের নিয়ম অনুযায়ী হচ্ছে। তো আমি দেখলাম যে প্রচণ্ডভাবে অ্যাড এজেন্সিটা সাফার করছে। তো আমি তখন বললাম যে আমি এইটা থেকে নিজেকে কুইট করছি, তোরা অন্য কাউকে দিয়ে কাজটা করলে আমার মনে হয় বেটার হবে। তো ওরা প্রথমটায় কেউই বলেনি, জানো তুই যেরকমভাবে করছিস কর, আমরা মানিয়ে নেবো, সব ঠিক করে নেবো। বাট আমার কোথাও গিয়ে নিজের ভীষণ গিল্ট ফিল হচ্ছিল যে আমি এইভাবে কাজটা করলে, কারণ ওটাও একটা দায়িত্বের কাজ। ঠিক, হ্যাঁ। তো সেইটা আমি ছাড়লাম, ছেড়ে আমি ফ্রিল্যান্স করতে শুরু করলাম, যে আমি নিজের মতো যখন সময় পাচ্ছি আমার কিছু ক্লায়েন্ট জোগাড় করলাম। আমি কোনোটাই, মানে আমার যে আগের এজেন্সির যে ক্লায়েন্ট রয়েছিল তাদের কাছে কখনো যাইনি। তো আমার কিছু বন্ধু বান্ধব ছিল, সুমিত ততদিনে কাজ, ও আবার অন্যদিকে ডাইভার্ট করে গিয়ে অন্য কাজ করছে। তো ওদের কিছু ওই যোগাযোগ থেকে আমার কাছে ধরো ফ্রিল্যান্সে জোনা 10-12 ক্লায়েন্ট ছিল, যাদের টুকটুক করে আমি বাড়িতে বসে কাজ করতাম, আর অন্য বাকি সময়টা নাটক করতাম। তো 97-এ জোছনদার প্রচণ্ড শরীর খারাপ হলো। মানে জোছনদা যখন মারা গেছেন বোধহয় 97-এই, আমার যতদূর মনে হয়। তারপরে আমি চারবাকও ছেড়ে দিই। আচ্ছা, চারবাগ ছেড়ে দেওয়ার পর আমি জয়েন করেছিলাম দীপেন্দার গ্রুপে, মানে সেটা হচ্ছে নাট্যার্ঘ। দীপেন্দার গ্রুপে জয়েন করার পর, দীপেন্দার সাথে কিছুদিন নাটক করার পর নিজে একটা গ্রুপ তৈরি করি, সেটার নাম ছিল অগ্রদূত। এটা রাসবিহারীতে আমাদের নাটকের মহড়া হতো। ওখান থেকে আমি একবার বল্লভপুরের রূপকথা ডিরেক্ট করেছি, আর মনোজ মিত্রের দুটো একাঙ্ক নাটক, নাম দুটো এই মুহূর্তে মনে পড়ছে না, সেই দুটো নাটক। এটা তোমার প্রথম ডিরেকশন? এটা আমার প্রথম ডিরেকশন নাটকের। বেশ। তো আমাদের এতে কি বলে, যোগেশ মাইমে তোমার একটা শো হয়েছিল, আর একটা হচ্ছে তোমার এতে ওই বলো রাসবিহারীতে যে হলটা রয়েছে আমাদের নাটকের, যেখানে তোমার ওই চন্দন দাসের নাটক টাটকগুলো আমরা দেখি, মুক্তাঙ্গন, রাইট, মুক্তাঙ্গনে একটা শো হয়েছিল। তো ওইটা আমার প্রথম হচ্ছে না ডিরেকশনের পার্ট। মানে যখন আমি ভরসা করে বুঝতে পেরেছিলাম যে আমি একটা নাটক ডিরেক্ট করতে পারি, এটার জন্য আমি বেশ কিছু জনকে মানে ধন্যবাদ দিতে চাই। সেটা যে দেবাশিস চন্দ্র বলে একটি ছেলে ছিল, যে আমাকে সাপোর্ট দিয়েছিল, নাটকটা বানানোর জন্য টাকা পয়সা জোগাড় করেছিল। তো এরকমভাবে ওটা মনোজ ওঝা, যে এখন অভিনয় করেন সিরিয়ালে, ওকে প্রথম হিরো করেছিলাম ওইটাতে। ও খুব সিরিয়াসলি নাটকটা করতে চাইতো। তো এইভাবে শুরু। এবার পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে, ততক্ষণে তো তোমার হয়েছে, মানে টেলিভিশন আস্তে আস্তে ঢুকে গেছে, বড় হচ্ছে। এবার আমার স্ত্রী ভবানী, ও যেমন টেলিভিশনের একজন নিয়মিত আর্টিস্ট ছিল সিরিয়ালের,
এবং ও সবসময় আমাকে সাথে নিয়ে যেত বিভিন্ন স্টুডিওগুলোতে, গিয়ে ওর একটা ছবি জমা দিত, সাথে বলতো আমার হাজবেন্ড, ওর নাম জয়দীপ, ও অভিনয় করে। আমি তখন সিরিয়াসলি ভাবিনি যে আমি অভিনয় করব কখনো। আমার ওই যে একটা টেলিফিল্ম হয়েছে, তারপরে কিন্তু আমি আর কিছু কাজ আর করি, টিভিতে কোনো কাজ করিনি, তারপর কোনো কাজ করিনি। নাটক যেভাবে নাটক চলছে ওইভাবে চলছে, তোমার নিজের গ্রুপ চলছে। হ্যাঁ, নিজের গ্রুপ চলছে। এইবার ওই করতে করতে আমি প্রথম ভবানী যখন সীমারেখা বলে বীরেশ চ্যাটার্জির একটা সিরিয়াল ছিল, তাতে ভবানী একটা খুব বড় রোল করতো। তো আমার একটা রোল হঠাৎ সেখান থেকে বেরোলো একটা পুলিশ অফিসারের। সেই প্রথম আমার সিরিয়ালে কাজ করা, এবং সেটাও আবার নর্থ বেঙ্গলে। আচ্ছা, ঠিক আছে, সেটা ওরই ওই মানে ও যদি ছবি জমা না দিত আমার হতো না। বেশ। আবার ওটা হলো, তারপরে ওই যেমন ধরো তখন ইন্দ্রপুরী স্টুডিওতে একদিকে সীমারেখা চলছে, পাশাপাশি মোহিনী চলছে, মোহিনীতেও ছবি জমা দিয়েছি, ওখানে আবার একটা চরিত্র এলো। এই করতে করতে আমার সিরিয়ালে কিছু টুকটুক করে অভিনয়ের সুযোগ আসতে লাগলো। তো এইভাবে চলছে। এবার বাড়িতে বাবা মার সাপোর্টটা রয়েছে, আমাকে সারাক্ষণ আমার ওয়াইফ এনকারেজ করে যাচ্ছে, বিভিন্ন জিনিস করছে, কিন্তু আমার মনে মনে কোথাও মনে হচ্ছে যে বিয়ে থা করে ফেলেছি, সংসার করে ফেলেছি, কতটুকু আর্নিং করতে পারছি, রোজগারটা ইম্পর্টেন্ট। তো সেই করতে করতে একটা সময় গিয়ে দেখলাম যে তখন আমরা পার ডে ধরো মাসে হয়তো 6 দিন বা 7 দিন কাজ রয়েছে। আমার কথা বলছি, রিনির হয়তো তখন ও মেনলি তখন সংসারটা প্রায় ওই চালাতো। তো আমার তখন ধরো 6-7 দিন মাসে কাজ রয়েছে, 250 টাকা করে পেতাম পার ডে। আচ্ছা, হ্যাঁ, আর ধরো আমি যে কাজগুলো করতাম সেটা তো মাসে ধরো আরও 6-7 টাকার মতো। তো এই রকম করে জিনিসটা চলছিল। তো এই করতে করতে কোথাও গিয়ে একদিন আমি রিনিকে বললাম যে অভিনয় করে না মানে মনে হচ্ছে না সারভাইভ করা যাবে, তুমি অভিনয়টা করো, আমি অন্য কিছু করতে পারি কিনা বুঝতে পারছি না, কি করবো সেটা বুঝতে পারছি না। তো এই হতে হতে হঠাৎ করে ইটিভি লঞ্চের জায়গাটা হলো, সেটা হচ্ছে 98-99। ঠিক। তো ইটিভিতে একসাথে অনেকগুলো সিরিয়াল শুরু হওয়া হলো। তখন আমরা দুটো সিরিয়ালে দুজনে একসাথে সুযোগ পেলাম, একটা হচ্ছে মা মনসা আর একটা হচ্ছে মহাকাল। মা মনসা ডিরেক্ট করছেন নীতিশ রায়, আর মহাকাল ডিরেক্ট করছেন যিশু দাশগুপ্ত। তো এবার দুজনে সে ওখানে তখন তো হায়দ্রাবাদে গিয়ে শ্যুট, প্রথম লটে গিয়েছি হায়দ্রাবাদে, গিয়ে শুটিং দারুণ লাগছে, মানে আর কি 4-5টা দেখে তো প্রথমবার ওরকম একটা স্টুডিও দেখে তো হাঁ হয়ে গেছি। কিন্তু 3 দিন 4 দিন পর বুঝতে পারছি প্রতিদিনই একই জিনিস দেখছি, তো আর কত ভালো লাগতে পারে। এবার প্রথম লটটায় যেটা হয়েছে, মা মনসায় আমি পবনদেব বলে একটা চরিত্র করতাম। আচ্ছা, এবার পবনদেব মানে অরিজিনাল পবনদেব, হ্যাঁ, ঠাকুরের গল্প। এবার পবনদেব আর আমার সাথে আরো যারা দেবদেবী রয়েছে, মানে বরুণ দেব রয়েছে, তাদের কিছুতেই না শুটিং হচ্ছে না, তারা রোজ ঘুরে বেড়ায় সারা এতে। এবার শিডিউল এমন হয়েছে, ধরো আমরা 15 দিনের মতো থেকে গেছি, তার মধ্যে হয়তো 5 দিন কাজ করেছি, 10 দিন ঘুরছি। আচ্ছা, এ তো মহা মানে কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কলকাতায় থাকলে নিজের কাজকর্ম রয়েছে, সেগুলো করা যেত, এদিকে ট্রেনের টিকিট না কেটে দিলে আসতে পারবো না, ওখান থেকে কোনো কিছু একটা না ধরলে শহরে যেতে পারি না, আর ওটা তো একদম বন্দি দশা, অদ্ভুত জায়গা তো ওটা একটা। হ্যাঁ, এবার আমি কি করলাম, আমি প্রতিদিন ওই ফ্লোরে চলে যেতাম। আচ্ছা, গিয়ে এবার যা শুটিং হচ্ছে, ডিরেক্টর কি করছে তার পেছনে মনিটরের পেছনে বসে আছি, নয় ক্যামেরাম্যানকে বিভিন্ন জিনিস, মানে আমাদের বাদলদা ক্যামেরাম্যান ছিলেন, ক্যামেরাম্যান ফালুদা হচ্ছে এপিসোড ডিরেক্টর, ফালুদাকে গিয়ে জিজ্ঞেস করি এটা কেন নিলে, ওটা কেন নিলে, বাদলদাকে গিয়ে জিজ্ঞেস করি। এবার ওরা কেউ বিরক্ত হতো না, প্রত্যেকে ওই যা যা আমার মনের প্রশ্ন আসতো সব আমি জিজ্ঞেস করতাম। এই হতে হতে ফার্স্ট লটটা শেষ হলো, বাড়ি ফিরে আমি নিয়ে বললাম এই শুটিং করা যাচ্ছে না। দিদি বললো একদম ওসব ভেবো না, শুটিংটা করো, কিছু তো টাকা তো আসছে, ধরো 15 দিন তুমি ছিলে, 10 দিন কাজ করেছো, 5 দিন বসেছিলে, ঠিক আছে, কিন্তু কিছু টাকা তো আসবে। তো যাই হোক, এইবার সেকেন্ড লটে যখন আমাদের ডাক পড়লো, তখন শুনলাম যে কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যাবে না বলছে, 2 জন যাবে, বাকি 2 জন যাবে না, কারণ ওখানকার ওই অতদিন ধরে টক জিনিসপত্র খেয়ে কেউ ভাল লাগছে না, তারা কেউ যাবে না। আমি তখন রিনিকে বললাম, রিনি একটা জিনিস করতে পারি, আমি অভিনয়টা তো করছি ঠিক আছে, ফালুদাকে বলবো অ্যাসিস্ট করবো, কারণ আমার পেছনটা ওই যে গিয়ে বসে থাকতাম না, তুমি দেখেছো ওই কদিনের ইয়েটা, ওটা তোমার ইন্টারেস্ট করেছে। হ্যাঁ, বললাম হ্যাঁ তুমি বলো। তো আমি ফালুদাকে অ্যাপ্রোচ করলাম যে ফালুদা আমি অ্যাসিস্ট করতে চাই। ওনার ভালো নাম কি? ফাল্গুনী সান্যাল। ফাল্গুনী সান্যাল, আচ্ছা। তো ফালুদা বললো অ্যাসিস্ট করতে চাস, আচ্ছা দাঁড়া আমি একটু দেখে নিই, এখানে তো আবার কার্ড ফার্ডের ব্যাপার আছে। তো আমাকে 2-3 দিন বাদে, তখন তো ফোন নেই, তখন ওই মানে আমরা ধরো কোথাও একটা বসেছি, মানে আমাদের ডেকে পাঠানো হয়েছে অভিনেতা অভিনেত্রীদের, সেইরকম জায়গায় গিয়ে, এটা খুব সম্ভবত নীতিশদার বাড়িতেই হয়েছিল। তো
বললো যে এখানে ওইখানে শুটিং অ্যাসিস্ট করলে তোর কার্ড লাগবে না, তুই করতে পারিস। বেশ। এবার আমাকে ফালুদা বললো তুই শিবাদিত্য দাশগুপ্ত ছিল চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো বললো তুই শিবাদিত্যদার সাথে, মানে আমরা বাপিদা বলতাম, তুই বাপিদার বাড়িতে গিয়ে জিনিসটাকে বোঝ। এবার আমি চলে গেলাম সকালবেলা একদিন বাপিদার বাড়ি। বাপিদা বললো তুই বস, কীভাবে শিডিউল করতে হয়, কীভাবে শর্ট ডিভিশন মানে তোমার সিন ওয়াইজ ডিভিশন করতে হয়, মানে ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে তোমার কি বলবো, ওই পুরো স্ক্রিপ্টটাকে যেভাবে আমরা ডিভিশন করে আর কি সিন করি মানে শিডিউল করার জন্য। তো সেইটা পুরো দিন বসে বসে আমি ওখানে শিখলাম। শিখে আমার বললো তুই এবারের যে লটটা তুই পুরোটার ডিভিশনগুলো কর। তো আমি ওইখানে বসে বসে ধরো 4-5 দিন ওটা করে বাপিদাকে দেখালাম যে দেখো ঠিক আছে কিনা। বাপিদা বললো একদম পারফেক্ট আছে, তুই চল। আর একটা আমরা লোক পেলাম অ্যাসিস্ট করার। তো আমি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2000 সালে প্রথম গেলাম হচ্ছে কোনো একটা সিরিয়ালের অ্যাসিস্ট করতে। সেই লটটা গেল সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার পরের লটে বাপিদাও গেল না, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বেশ, চিফ অ্যাসিস্ট্যান্ট একেবারে ওই সেকেন্ড লটের থার্ড লট থেকে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এবার মজার ব্যাপারটা যেটা হলো, আমি না ওই সময় মানে আমি সবসময়ই চেষ্টা করেছি যেটা কাজটা করার সেটা খুব মনোযোগ দিয়ে করার, মানে যতটুকু আমি জানবো সেটা আমি একদম নিংড়ে জানবো, সেটা যেটাই হোক। কারণ আমার তো কোনো মানে পড়াশোনা নেই এই ব্যাপারে। আমাকে যা করতে হচ্ছে সেটা তো পুরোটাই তোমার একদম মানে ফিল্ডে থেকে সেখানের লোকজন কি কি করে একদম এবং কিভাবে কি হয় না হয় সেটা দেখে দেখে, মানে এক্সপিরিয়েন্স থেকে শিখতে হচ্ছে তোমাকে। হ্যাঁ, পুরোটা এক্সপিরিয়েন্স থেকে বুঝে বুঝে। সেখানে ভুল হচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি ভুল যাতে না হয়, যেটা অন্যভাবে আমার যারা শিখিয়ে দিয়েছে সেটাকেই ফলো করতে। সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ঠিকই হয়েছে। বেশ। তো যখন এইটা হলো তখন আমাকে জানানো হলো যে ওখানে 3টে বড় ছবি ঢুকেছে হায়দ্রাবাদে। একটা হচ্ছে তোমার লজ্জা বলে একটা ছবি রাজকুমার সন্তোষীর, আর শাহরুখ খান আর জুহি চাওলার হচ্ছে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, আর গোবিন্দার একটা ছবি সেটার নাম হচ্ছে জরুকা গুলাম। এই 3টে ছবির যেহেতু শুটিং আছে, আমি যা লোকেশন লিস্ট বানাবো সেই লোকেশন লিস্ট যদি আমি 1 মাস আগে থেকে না বানিয়ে দিই, পাঠিয়ে দিই, সেই লোকেশনগুলো আমি পাবো না। আর এই লোকেশনগুলো সব কন্টিনিউটি লোকেশন আমার সিরিয়ালের। আচ্ছা। তো আমি সেই রাত দিন খেটে একটা পুরো লিস্ট, লাস্ট পরের যে 1 মাস শুটিং হবে সেই পুরো লিস্ট করে ওখানে রবি নায়ার ছিলেন, ওনাকে পাঠিয়ে দিলাম। ইটিভিতে গিয়ে জমা দিলাম, ওরা পাঠিয়ে দিল। এবার শুটিং শুরু হলো। মুশকিল হচ্ছে আমি তো 1 মাস আগে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি। আমার সেখানেই দিনের প্রত্যেকটা দিনের শুটিং সেরকমই, কারুর বসা নেই। হ্যাঁ, মানে আমি এমন শিডিউল করেছি, সবাই হেভি খুশি। মানে প্রত্যেকে বলছে যে আগের 2টো লটে তো আমরা 2 দিন বসতে হয়েছে, 4 দিন, মানে প্রথম লটটার মতো অত বসতে হয়নি, কিন্তু তাও বসতে হয়েছে, কারণ হবেই এতগুলো আর্টিস্টকে কোঅর্ডিনেট করা। কিন্তু আমি চেষ্টা করেছি হয়তো হার্ডলি কাউকে 1 দিন বসতে হচ্ছে। রাইট, তুমি যতটা সম্ভব এফেক্টিভ করার চেষ্টা করেছি, এবং সেগুলো আবার পুরোটা ওই দেখে, মানে একদম লোকেশন বুঝে। বেশ। তো সেইটা করে যেটা হলো, এবার রবি নায়ার আমার কাছে আসছে, বলছে यार तू तो एकदम जैसे बोला वैसे ही शूट कर रहा है, एक भी दिन खाली नहीं जा रहा है, लेकिन वो लोग उसका शेड्यूल ऐसा हुआ है, वो जोरू का गुलाम उस डेट में ये मांग रहा है, तेरे पास है दे यार, इतना बड़ा पिक्चर है तेरा। এবার উল্টো হয়ে গেছে কেসটা। তো নায়ার তোমার কাছ থেকে চাইছে এখন লোকেশন, এরকম বড় বড় সব সিনেমা একদম। তো আমি তখন ফালুদার সাথে আলোচনা করলাম যে ফালুদা এইরকম পরিস্থিতি, তো কি করা যায় বলো তো? বলো দেখ ওরা তো মানে এত বড় বড় প্রোডাকশন, তুই একটু দেখ না কিছু করা যায় কিনা। তো আমি তখন আবার একটা নতুন করে পারমিটেশন কম্বিনেশন করে, তো তখন ওই মানে হয়তো এই লোকেশনটা আমাকে 2 দিনের জন্য ছেড়ে দিতে হবে, আমি তার বদলে একটা অন্য লোকেশনে শ্যুট করছি, এরমভাবে জিনিসটা ম্যানেজ হয়েছিল। তো ওইটা হচ্ছে আমার সবচেয়ে বড় লার্নিং প্রসেস ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, প্রোগ্রামার হিসেবে। তো ওইটা করতে করতে ওখানে তো আমাদের দেবাংশুদা যেতেন রহস্য গল্প করতে। তো দেবাংশুদা আর চিত্রভানু বসু, মানে চিত্রভানু দেবাংশু হচ্ছে আমাদের গ্রুপেরই ছেলে, মানে চারবাকেরই অভিনেতা কাজ করতেন। তো দেবাংশুদা আমাকে প্রথমে কিছু বলেননি, আমাকে ভানুদা হঠাৎ বললো যে তুই যখন অ্যাসিস্টই করছিস তাহলে রহস্য গল্প তুই অ্যাসিস্ট কর না। আর তখন এটা ওই যে একটা লট মনসা হয়ে, মনসার তখন আর শুটিং হবে না, মনসার শুটিং প্রায় শেষের দিকে। তো আমি তখন বললাম হ্যাঁ আমি রহস্য গল্প অ্যাসিস্ট করতে পারি।
তো সেই আবার রহস্য গল্পে অ্যাসিস্ট করা শুরু হলো। আচ্ছা, এবার মানে তোমার অ্যাসিস্ট্যান্ট জার্নিটা শুরু হলো। এবার কি, তখন তো গিল্ড, এখানে তখন তো রহস্য গল্প হচ্ছে কলকাতায়। তো আর অদ্ভুতভাবে যেটা এটা মাঝখানে বলিনি, সেটা হচ্ছে যে এই যে অ্যাসিস্ট করা শুরু করলাম, আমার অভিনয়ের জিনিসটাও না বাড়লো। মানে ধরো আমি যে জায়গায় অ্যাসিস্ট করতে যাচ্ছি, রহস্য গল্পে হয়তো 2টো গল্প বা 3টে গল্পে অ্যাসিস্ট করছি, একটা কোনো চরিত্রে আমাকে কাস্ট করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এইরকম করতে করতে যখন কলকাতায় শুটিং হলো, কলকাতায় তো গিল্ডে তোমার নিয়ম অনুযায়ী 3 জনকে নিতে হবে, তখন 3 জনই ছিল এবং কার্ড লাগবে। তখন ভানুদারা করলো কি, যে ভানুদা আর বাকি 2 জনের যারা কার্ড আছে সেরম 2 জন নিয়ে আমাকে জাস্ট 4th অ্যাসিস্ট্যান্টের মতো একটা এতে, কিন্তু 4th অ্যাসিস্ট্যান্ট নামেই, কাজটা আমি সমস্ত কিছুই করছি। আর আমি ওইটাতে আমার সবচেয়ে শুরু হাতে কলমে আমি শুটিংও করতে পারতাম। মানে এরকম হতো যে দেবাংশুদার পরে ওটা সব্যসাচী চক্রবর্তী ধরেছিলেন, বেনুদা। তো বেনুদা হয়তো কোনো একটা নিজের অভিনয়ের জন্য একদিন হয়তো ডিরেক্ট করতে পারছেন না, 4 দিন করে শুটিং হতো এক একটা গল্পের, রহস্য গল্পের শুটিং করতে পারছেন না। তখন ভানুদা আর হয়তো আমাদের রানা পাল, যিনি ঋতুপর্ণ ঘোষের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো রানাদা হয়তো শ্যুট করছে, আমি হয়তো এরকম বসে বসে মনিটরে দেখছি, দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো যে এটা এরকম হলে ভালো হয়। আমি বললাম রানাদাকে বা ভানুদাকে, বললো হ্যাঁ তাহলে তুই এই অংশটা তুই শ্যুট কর না। এই করে করে না আমার সাহসটা ক্রমশ বাড়িয়ে একটা সময় গিয়ে আমি, ওই সময়টা মানে আমার জীবনের সবচেয়ে ভালো সময় বলে আমি মনে করি, মানে এই হিসেবে শেখার জন্য। ইটিভিতে ধরো আমরা সকালবেলা শ্যুট করলাম, এডিট করছে ভানুদা, আমি এডিটে চলে গেলাম, সারা রাত এডিটে রইলাম, পুরো ওই বিটা ক্যাসেটগুলো মাথায় দিয়ে এডিট রুমের ভেতরেই শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আবার এডিট চলছে, এডিট করে পুরো জিনিস ফাইনাল মিক্স করে ওখানে জমা দিয়ে আমরা বেরোলাম। মানে তুমি একটা প্রসেসটার মধ্যে ঢুকে গেছো। হ্যাঁ, এরকম করতে করতে এডিটটাও শিখেছিলাম, নন লিনিয়ার। তো এইটা আমার সবচেয়ে বড় একটা, মানে লাইফের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে লার্নিং পিরিয়ড। এবার এর মধ্যে মধ্যে যেটা শুরু করলাম সেটা হচ্ছে আমি দেবাংশুদার স্ক্রিপ্টগুলো পড়তাম। পড়ে আমার কোথাও মনে হতো যে স্ক্রিপ্ট রাইটিংটা এইভাবে হলে, মানে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে কত স্বচ্ছভাবে একটা লোক একটা স্ক্রিপ্ট লিখতে পারে, মানে সেটা পড়লেই তুমি না সব ভিজুয়াল তুমি দেখতে পাবে চোখের সামনে। ঠিক। তো আমি তখন একটু ভয় পেতাম যে আমি স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্ট আবার কেউ আদৌ করবে কি করবে না, সময় নষ্ট হবে। তো এখানেও আমার ওয়াইফের একটা রয়েছে, ভবানী আমাকে বারবার বলতো তুমি লেখো না, কি হবে, রিজেক্ট হবে, ম্যাক্স লিখবে না, তারপরে আর বা আবার হয়তো আর একটা নতুন কিছু লিখবে, সেটা হয়তো পছন্দ হবে, লেখাটা থামিও না। এবার আমি যখন লিখতাম, ও আমার সারা রাত, মানে ধরো আমি 12টা সাড়ে 12টা অবধি লিখতাম, ও পাশে বসে আছে, কতটা হয়েছে পড়াও, কতটা হলো দেখি শুনি। এই করতে করতে স্ক্রিপ্ট রাইটিংটাও আস্তে আস্তে করতে আরম্ভ করলাম। আমার স্ক্রিপ্টে ধরো গোটা 5-6 রহস্য গল্প শুটিংও হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো এই পুরো রহস্য গল্পের যে সময়টা, এটা পুরোটা আমার একটা লার্নিং প্রসেস। মানে এই থেকে, মানে মনসাটাই হচ্ছে প্রথম ওই অ্যাসিস্ট করার যে বেসিক জিনিসগুলো সেটা শেখা, আর এটা হচ্ছে পুরো ছবি তৈরি করতে গেলে কিভাবে শুটিং করতে হয়, অভিনেতাদের কিভাবে করতে হয়, এটা পুরোটা একটা লার্নিংয়ের প্রসেস। সেই সময় তোমার বয়স কিরম? সেই সময় আমার বয়স, আমি বলছি তোমায়, এটা তো 2000 সাল, 2001 ট্যাক হবে, 26-27 না, আমার তো 85, তো আমি 67-এ জন্মেছি। তো 67/A মানে হচ্ছে তোমার কত হচ্ছে বলো, 31-32 বছর, মানে ওই আর কি 30-এর, হ্যাঁ 30-32 বছর বয়স। আচ্ছা, বেশ। তো এই শেখার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে তোমার এই রহস্য গল্প করতে করতে বেনুদা তখন কৌশিক গাঙ্গুলির ওয়ারিশ শুটিং করছেন। তো ওয়ারিশের শুটিংয়ের সময় একদিন হঠাৎ বেনুদা ফোন করলেন, তখন আমার একটা ছোট মোবাইল ছিল এরিকসনের, মোবাইলে একদিন ফোন এলো, বেনুদা বললো তুই কি একবার মিঠু মুখার্জির যে বাড়ি রয়েছে লেক রোডে, ওখানে একবার আসতে পারবি, আমি এখানে শুটিং করছি, তোকে আমার একটু দরকার। বেনুদা ডাকলে যাবো না, এটা কোনো হতেই পারে না। বেনুদা হচ্ছে আমাদের আইডল, মানে বেনুদাকে দেখি আমরা বড় হয়েছি। ঠিক। এবং বেনুদা যা যা করতে বলে এখনো পর্যন্ত, বেনুদা বলে যে এটা করো, এটা করছিস, এটা কর, আমি ওটাই করবো হয়তো। এতটাই লোকটাকে আমি মানে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তো বেনুদা ডাকলো, গেলাম, বেনুদা বললো দাঁড়া তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই, বলে আমাকে কৌশিক গাঙ্গুলির সাথে, কৌশিকদার সাথে পরিচয় করিয়ে দিল। ওরে বললো ওর একটা কি কাজ রয়েছে, তুই তো এখন রহস্য গল্প তো এখন আমাদের শেষ হতে চলেছে, ওর একটা কি কাজ রয়েছে, তুই একবার ওর থেকে বুঝে নে। এবার আমি কৌশিকদার সাথে
বসলাম, কৌশিক দা আমায় বললো যে তুমি কি করছো এখন? আমি বললাম যে আমি রহস্য গল্পে অ্যাসিস্ট করি। বলছি তুমি নিজে কোনো দিন শ্যুট টুট করেছো? বললাম হ্যাঁ করেছি। তো বললো যে আমার একটা মেগা সিরিয়াল শুরু করতে যাচ্ছি তারা বাংলায়, ঘরেও বাইরে, তো সেটাতে আমার একজন এপিসোড ডিরেক্টর লাগবে। আমি তো এই ছবিটা যেই শেষ হবে আমাকে তো পোস্টে ঢুকে যেতে হবে, স্ক্রিপ্ট টিপগুলো আমি করে দেবো, তুমি যদি ফ্লোরটা সামলে দাও, কারণ বিনোদ আমায় বলেছে তুমি ফ্লোরটা তুমি করতে পারবে, তুমি কি কনফিডেন্ট? আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তোমার কনফিডেন্সটা ছিল আর কি সবসময়? হ্যাঁ, মানে আমি না ওই যে বললাম যে যেটা দেখেছি যেটা শিখেছি সেটা খুব মন দিয়ে শিখেছি। ঠিক। আমি একটা জিনিস সবসময় ভেবে এসেছি যে কোনো কিছুর মানে আমার কাছে যদি একটা জিনিস আছে সেইটা আমি নিতে ভয় পাবো না, কারণ আমি জানি আমি খুব বেশি ছড়াবো না, ঠিক, যতটুকু শিখেছি সেটা নিংড়ে দিয়ে দিতে পারবো। এবং তোমার যে মনোযোগটা সেটা তোমার একটা বড় স্ট্রেংথ ছিল একদম। বেশ। তো আমি বললাম হ্যাঁ পারবো। এইবার কৌশিকদার ওই ছবিটা শেষ হলো, শেষ হওয়ার পর কৌশিকদা একদিকে পোস্ট করছে আর এটার প্রি চলছে, প্রি চলতে চলতে তার শিডিউলিং করা, এগুলো করা, সেগুলোতেও ঢুকলাম। তারপর কৌশিকদার টেলিফিল্ম শুরু হলো ইটিভিতে, সেগুলোতে অ্যাসিস্ট করতে থাকি, আর এটা চলছে করে 6 মাস বাদে এটার শুটিং শুরু হলো। সেই শুটিংটা আমার আবার একটা মেগা সিরিয়াল লার্নিং প্রসেস আর কি, যে মেগা সিরিয়াল কী করে আর্টিস্ট হ্যান্ডেল করতে হয়, কী করে ফ্লোর হ্যান্ডেল করতে হয়, একটু একটু করে টুকটুক করে। আর কৌশিকদার খুব বড় একটা জিনিস ছিল, যখন টেলিফিল্মগুলো করছে কৌশিকদা, যেহেতু ওই টিমটাই আবার আমার সাথে কাজ করবে এতে, এবং ওই সিরিয়ালে আমি অ্যাকশন কাট বলবো, সেখানে গিয়ে যাতে ওই টেকনিশিয়ানদের মধ্যে কোনো রকম সমস্যা না হয়, যে কৌশিকদা নেই হয় না একটা, যে এই নতুন লোকটাকে আমরা ডিরেক্টর হিসেবে কেন মানব। কৌশিকদা ওই টেলিফিল্মগুলো করতো কি, বসে থাকতো, আমাকে বলতো তুই অ্যাকশন বল, তুই কাট বল। ওই লোককে মানে ইউজ টু করে দেওয়া ওর টিমকে, যে জয়দীপ কিন্তু অ্যাকশন কাট বলবে এরপর। আচ্ছা, এটা মানে এটা শুরু হয়ে যায়, এটা শুরু হলো। বেশ। তুমি তখন এই ব্যাপারটা মানে এই পুরো বিষয়টা প্রসেসটা এনজয় করছো? হ্যাঁ, আমি তখন ঢুকে গেছি পুরো। আচ্ছা, বেশ। তখন আর আমি অন্য কিছু ভাবছি না। ইনফ্যাক্ট আমি বলছি আমার যে এই যে এজেন্সির যে মানে ধরো নিজের যে ফ্রিল্যান্সের কাজকর্ম, এগুলো আমি আর তখন আর দেখছিই না, কারণ অলরেডি তখন 2000 ধরো এটা 1-2 কথা বলছি, আমার মেয়ে হয়েছে 2001-এ। তখন আমি কি করে মানে সংসার চালাবো আর আর্নিংটা কি করে প্রপার হচ্ছে, কারণ এখানে তখন প্রপার আর্নিং আমার হতে আরম্ভ করেছে। কারণ কৌশিকদা আমাকে বলেছিল যে এখন তুমি কত টাকা পাও, আমি বলেছিলাম আমি মাসে 7,000 টাকা পাই। তো আমি বললো এটা যদি 15 হয় তোমার খুব অসুবিধা হবে। তখন বলেছিল না না অসুবিধা হওয়ার আমি বললাম কোনো অসুবিধা, এটা কেন অসুবিধা হবে, এটাই তো ভালো হবে। তো সেই শুরু। তো ওই মোটামুটি একটা আর্নিং এরও জায়গা তৈরি হয়ে গেছে, প্লাস তুমি সবচেয়ে বড় কথা হলো কাজটাও এনজয় করছো। একদম। এই করতে করতে 2004 পর্যন্ত, তার মাঝখানে আমি কৌশিকদার যখন কাজ ছিল মানে ধরো একটা তো গ্যাপ তো থাকেই, ওইটা মেগা সিরিয়ালটা শেষ হলো, তারপর কৌশিকদা টেলিফিল্ম করছে, টেলিফিল্মের মাঝখানে স্পেস আছে, তখন মাঝখানে আমি প্রভাতদাকেও অ্যাসিস্ট করেছি। আচ্ছা, ওটাও ওই বেনুদা, মানে বেনুদা একাকী অরণ্যে করতে গেছেন, আমাদেরও আমি ভানুদা রানাদা গেছি অভিনয় করতে। তারপরে প্রভাতদা টেলিফিল্ম শুরু করেছেন, প্রভাতদা আমাকে ডেকেছেন, ডেকে বলেছেন বেনু বললো তুমি তো করেছো, অ্যাসিস্ট করেছো এতদিন ধরে, আমাকে তাহলে অ্যাসিস্ট করো। করে আমি প্রায় গোটা 4-5 টেলিফিল্মে প্রভাতদাকেও অ্যাসিস্ট করেছি। এবং তখন কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আমি করে চলেছি, আমার কিন্তু কার্ড নেই। আমি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটাতে প্রভাতদার কথা কেন বলছি, আরও প্রভাতদা প্রথম এই যে যারা তোমার বিভিন্ন গিল্ড থেকে যান, তখন আমি নাম বলতে চাই না এখন, তারা এরকম 2-3 ছিলেন, তারা গিয়ে ঝামেলা করতেন যে এর কার্ড নেই, ওর কেন কাজ করছে। এবং আমার সাথে যারা প্রভাতদাকে কাজ করছে তাদের কালুর কার্ড নেই, তারা সবাই ওই রকম 4 বাঁকে নাটক করে। রাজদীপ ঘোষ, প্রণব বলে একটি ছেলে ছিল, প্রত্যেকে আমার সাথে গেছে এবং তারা ভালো কাজ জানে। প্রভাতদার কোনো অসুবিধা হচ্ছে না। এবার প্রভাতদা আমার মনে আছে বলেছিলেন একজনকে যে আমি তোমাকে নিয়ে বম্বে গেছিলাম ভাই, তুমি আমার অ্যাসিস্ট করতে গেছিলে, তারপরে তোমাকে 3 দিনের মাথায় তাড়িয়ে আমাকে কলকাতায় পাঠাতে হয়েছিল নিজের ট্যাঙ্গাটেট টাকা খরচা করে, তুমি একদম এসো না, যারা কাজ করছে মন দিয়ে তাদের কাজ করতে দাও, কার্ডের ব্যবস্থা আমি বুঝে নেবো, যাকে বলতে হয় গিয়ে বলো। এই যে সাপোর্টটা প্রভাতদা দিয়েছে, এবং সেটা প্রভাত রায় বলছে, মানে প্রভাত রায় তো তখন প্রভাতদা তো একটা অন্য সত্যি অন্য একটা নাম ছিল। হ্যাঁ, তো সেইটা প্রভাতদা খুব সাপোর্ট দিয়েছিলেন। এবং তারপর থেকে না আমি স্টুডিওতে গেলে কেউ আর ওই
এ নিয়ে কিছু বলতো না, কার্ড নিয়ে আর কোনো কিছু বলতো না। আমি ওইভাবেই এবং অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যে এরম নয় যে কার্ড করবো না বলেছি, অ্যাপ্লাই করা রয়েছে। তারা কোনো দিনই সেই অ্যাপ্লিকেশন দেখেছেন কিনা আমি জানি না। এবার মজার ব্যাপার হলো, আমি যখন ডিরেক্টর হলাম নিজে, তখন আমার কাছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ডটা এসেছিল। এটা দারুণ তো, এটা হেভি ব্যাপার। হ্যাঁ, এইরকম করতে করতে 2004 বা 2005 তখন টেলিফিল্ম করছি, টেলিফিল্মে অভিনয় করছি, যেমন কৌশিকদার হরিহরণে অভিনয় করেছিলাম। হরিহরণ বলে একটা টেলিফিল্ম করেছিলেন, তাতে আমিই হিরো ছিলাম। আচ্ছা, তাতে স্ক্রিপ্টও আমি করেছিলাম, আমি হিরো ছিলাম, গানও গেয়েছিলাম। সেটা একটা, তুমি গানও গাইতে পারো? এই মানে সেরকম নয়, বাট গেয়ে দিতে পারি আর কি, এরকম। গান শুনতে ভালোবাসি, সেই থেকে গানটা ভালো বোধ, তাই কারণে গাইতে পারি খানিকটা। তো পলাতক বলে একটা টেলিফিল্ম হচ্ছে, তাতে একটা চরিত্র ভালো পেয়েছিলাম, করেছিলাম। তো এইটা ঠিকঠাকই চলছিল। তারপরে কৌশিকদা একটা সিরিয়াল প্ল্যান করলো, চোরাবালি, যেটা 2005 খুব সম্ভবত 5 বা 6 এরকম একটা হবে। সেই সিরিয়ালটা ঠিক হলো যে একটা পার্ট হবে রাজস্থানের, একটা পার্ট কলকাতার। এবার স্ক্রিপ্টটা আমরা দুভাগে ভাগ করে নিলাম, কলকাতার পার্টটা কৌশিকদা লিখতো, রাজস্থানের পার্টটা আমি লিখতাম। এবার যখন স্ক্রিন প্লে লেভেলে রয়েছে জিনিসটা, যখন ভাবনা চিন্তার জায়গায় কীভাবে কী হবে না হবে, আমি তো একরকম ভেবে রাজস্থান, তার আগে আমি শুধু সোনার কেল্লাতেই দেখেছি, যাইও নি। আমরা একটা খেজারলা বলে একটা গ্রামের পটভূমিকা একটা গল্প, সেখান থেকে কলকাতা থেকে দুটো ছেলে, একজন ফটোগ্রাফার, একজন আমার জার্নালিস্ট, তারা একটা ওই পাকিস্তান থেকে মাল আসা যাওয়ার এতে তারা একটা রিপোর্ট করতে গেছে, সেখানে গিয়ে বিপদে পড়বে, তারপরে সেই মেয়েটিকে নিয়ে এরা বাড়িতে আসবে, মানে কলকাতায় এসে আবার বাকি গল্পটা। তো একটা 25-26 দিনের রাজস্থানের হবে। এবার রাজস্থানের একটা পার্ট সারাক্ষণই চলবে গল্পে, সেইটা আমার দায়িত্ব লেখা, আর কৌশিকদার দায়িত্ব হচ্ছে কলকাতার পার্টটা লেখা। দুজনে ভাগ করে নিয়েছি। শ্যুটের প্ল্যানটা হচ্ছে কৌশিকদার এরকমই যে আমার যেদিন ইচ্ছে হবে আমি সেদিন শ্যুট করব, বাকি শ্যুট তোকে করতে হবে। বেশ। আর আমাদের অদ্ভুত একটা বন্ডিং ছিল। তো এবার যেটা হলো, যখন আমরা রেকি করতে গেলাম, যা যা লিখেছি আমি দেখছি যে একটা গ্রাম দেখাতে নিয়েছে, সেটার নাম খেজারগাঁও, খেজারলা নয়, খেজারগাঁও। এই নামগুলো সব কৌশিকদার দেওয়া। তো আমরা একটা দুজনে মিলে সিকোয়েন্স লিখেছিলাম যে একটা মেয়ে, মানে যে মেয়েটি, সে বোবা, মনামি করেছিল চরিত্রটা, সে একটা রাজস্থানের মধ্যে একটা পুকুর, মানে একটা ছোট একটা, তার মধ্যে একটাই মাত্র গাছ, পুকুরের পাশে শুকনো একটা গাছ, মেয়েটা ওইখানে প্রতিদিন এসে বসে থাকে, একটা ময়ূরের পালক নিয়ে সেটাকে দেখে। এটা নায়ক এসে প্রথমবার যখন নায়িকাকে দেখছে, এটা হচ্ছে ফার্স্ট সিন, দুজনের দেখা। এবার আমি তো লিখে দিয়েছি, আমাকে ট্রেন থেকে শুরু করে পুরো রাস্তা ধরে কৌশিকদা বলছে, এটা সিন লিখেছো বটে, হ্যাঁ, গ্রামে রাজস্থানের মতো জায়গায় পুকুর, তুমি নাকি বারাসাত নাকি, এসব বলতে বলতে আমাকে যাচ্ছে। এবার আমরা ওখানে খেজারগাঁও বলে একটা জায়গা আমাদের লোকেশন রেখি করাতে গেছে। তুই বললে বিশ্বাস করবে না, গ্রামটা আমরা দেখে টেখে, একটা নাম ঢাল মতো জায়গা, সেটা দিয়ে আমরা বললো যে, আমি জিজ্ঞেস করলাম যে এখানে আশপাশ কোই তালাও হ্যাঁ, বললো হ্যাঁ উস পার এক হ্যাঁ। তো আমরা ওই ঢালটা দিয়ে উঠে দাঁড়ালাম, গিয়ে ঠিক একটা গাছ শুকনো আর ওই পুকুরটা, ছোট্ট একটা পুকুর। এবার কৌশিকদা আমার দিকে তাকাচ্ছে, আমি কৌশিকদার দিকে তাকাচ্ছি, যে এরমভাবে ও মেলে জিনিস। তুমি তুমিও জাতিস্বর নাকি কে জানি বাবা, তুমিও হয়তো দেখেছো সেরকম কেসটা, সেরকম কেসটা তো প্রায় ম্যাজিক্যাল, একদম ম্যাজিক্যাল। মানে এটা দেখে মানে গায়ে আমাদের দুজনেরই লোম খাড়া হয়ে যাওয়ার মতো কেস। এটা তো একটা অসাধারণ, এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস পেয়ে গেছি। তো যাই হোক, খুব মজা করে আমরা 26 দিন শুটিং করেছি। তার মধ্যে মানে ধরো মরুভূমিতে ঝড়, বালি ঝড়, তার ভেতরে আমরা ধরো উট নিয়ে, হ্যাঁ উট নিয়ে আমরা বসে গেছি, উট বসে গেল, আমরা উটের পেছনে বসে আছি, ওপর দিয়ে ঝড় বেরিয়ে চলে গেল, এতটা চোখ ঢেকে সবাই বসে আছি, এসব নানান কিছু হয়েছে। খুব মজা করে শুটিংটা হয়েছিল। তো সেইটা হওয়ার পর, ওই চোরাবালি শেষ হওয়ার পর, আমি নিজের একটা প্রথম মানে সিরিয়াল করার সুযোগ পেলাম, 20 প্রান্তর। সেটা হচ্ছে অতনু রায় প্রডিউসার ছিলেন। তো অতনুদা আমাকে ফোন করলেন। তার আগে আমি দেবাংশুদার একটা সিরিয়াল, সেটা হচ্ছে তোমার বন্যী শিখা, ওটা দিন মানে 1 মাস, হ্যাঁ 1.5 মাসের মতো আমি ওইটা, ডিরেক্টর যে সে তোমার চলে গিয়েছিল, তার বোধহয় কোনো একটা অসুস্থতার কারণে করতে পারিনি শুটিং। আমায় দেবাংশুদা ফোন করে বললেন যে আমাকে 1 মাস 1.5 একটু তুই টেনে দে, আবার ও ফিরে আসলে, ওর অপারেশনটা হয়ে গেলে আবার ও চলে আসলে তুই ছেড়ে দিস। তো আমি দেবাংশুদাকে করে দিয়েছিলাম। সেই সময় অতনু রায়ের সাথে আমার আলাপ হয়েছিল। তো এই চোরাবালি যখন শেষ হলো, আমাকে তার ঠিক বোধহয় দিন 7 আগে আমায় বলেছিল, তুমি চোরাবালি শেষ হলো আমার সাথে একটু যোগাযোগ করো। তো দিন 7 আগে
আমাকে ফোন করে বললেন যে এরকম বিষপ্রান্তরটা অর্ঘদা করছিলেন, অর্ঘ কমল মিত্র। তার আগে তমসা রেখা বলে একটা সিরিয়াল করতেন, সেটা অর্ঘদা করেছেন। তো অর্ঘদা 20টা এপিসোড 22টা এপিসোডের পর আর টানতে পারবেন না, কারণ ওনারও তো প্রচুর কাজকর্ম থাকে। তো তুমি যদি সিরিয়ালটা করো আমার খুব সুবিধা হয়। তো আমি কৌশিকদাকে বললাম যে কৌশিকদা, আমার একটা নিজের কাজ এসছে, তো খুবই একটা ইমোশনাল এতদিনকার একটা জার্নি দুজনে একসাথে। তো কৌশিকদা আমার বললো ঠিক আছে তুই কর, কিন্তু যোগাযোগটা রাখিস। হ্যাঁ অবশ্যই। সেই আমি প্রথম নিজের মানে সিরিয়াল ডিরেক্ট করা শুরু করলাম ওই বিষপ্রান্তর থেকে। বেশ, এটা তোমার মানে প্রথম সেই অর্থে ডিরেক্টর হিসেবে কাজ, এবং তারপর এটা এই জার্নিটা কন্টিনিউ হলো। বেশ, এবার আমার একটা কথা বলো, এই যে ডিরেকশন, তোমাকে একটা প্রশ্ন করেছিলাম একটু আগে যে প্রসেসটা তুমি এনজয় করা শুরু করেছো, তোমার সবচেয়ে মানে তুমি ডিরেক্টর যে হয়ে গেলে এবং থ্রু এ প্রসেস প্রপার একটা পুরো তোমার এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে এখানে এসে একটা পয়েন্ট অব্দি এলে, সবচেয়ে বেশি এনজয় কি করো তুমি যখন তুমি ডিরেক্ট করো? ডিরেকশনের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগাটা কি তোমার? আমার ভালো লাগা যেটা সবচেয়ে ভালো লাগে, সব কটা দিক আমি নিজে ফিল করতে পারি। মানে ধরো যখন আমি কোনো অভিনেতাকে অভিনয় করার মানে কি করতে হবে সেটা যখন আমি এটা প্রথম থেকে একটু বলি, যখন লেখাটা শুরু হয় তখন একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয়। ঠিক, ধরো আমি এটা কোনো কারুর গল্প আমি পড়েছি বা একটা কোনো গল্প আমার মাথায় এসছে, সেটা নিয়ে প্রথম আমি সেটা নিয়ে ভাবতে শুরু করলাম যে এইটা এরম হলো, একটা ভিজুয়াল তৈরি হলো তোমার মাথায়। তারপরে সেটা থেকে যখন স্ক্রিপ্টে গেলাম ক্রমশ জিনিসটা আরেকটু ফাইনার হলো। রাইট। এবার যখন জিনিসটা ফ্লোরে গেল তখন গিয়ে তুমি তো এতক্ষণ দেখে আসছিলে সেগুলো পুরো হাওয়ায় ছিল। এবার তুমি যখন একটা লোকেশন দেখলে, একটা ফ্লোরে গিয়ে ঢুকলে, সেখানে যত জিনিসগুলো দেখলে, সেগুলোর একটা ভিত তৈরি হতে শুরু করলো। আস্তে 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 ওটা রিয়েলিটিতে কনভার্ট হতে শুরু করলো। এবার যখন তার চরিত্রগুলো আসতে শুরু করলো, তুমি যেরকমভাবে চরিত্রগুলো লিখেছো বা ভেবেছো, সেই চরিত্রগুলো রিয়্যাক্ট করতে শুরু করলো। সেটা হচ্ছে ফার্স্ট, এখন আমার গায়ে কাটা দিচ্ছে যে যখনই এই অভিনয়টা শুরু হয় ওই একটা লোকেশনের মধ্যে, তখন ফার্স্ট আমার রিয়েলাইজেশন ওটা হয় যে চরিত্রগুলো প্রাণ পাচ্ছে। ঠিক। তো এইটা হচ্ছে প্রচণ্ড এনজয় করি এক। আর 2 নম্বর হচ্ছে আমার এখনও ধরো এত বছর হয়ে গেছে, ফার্স্ট ডে অফ শ্যুট, ঠিক আছে, প্রথম দিনের শ্যুটে প্রথম শটটা আমি যেভাবে ভেবেছি সেটা ক্যামেরাম্যান এবং বাকি ইউনিটের সাথে মিলে যে শটটা যদি আমি স্ক্রিনে দেখি যে যাক এটা ঠিক, আমি জানি পুরোটা আমার মনের মতো হবে। রাইট। সেটা যে ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমি জানি আমি ওই ফার্স্ট শটটা পর্যন্ত আমি এখনো টেনশনে থাকি। এই যে টেনশনটা তো থাকবেই, এটা তো মানে আমার মনে হয় সবারই থাকে। দেখো আমি জানি না সবার কিভাবে থাকে, বাট আমার ওই ফার্স্ট ফ্রেমটার পরে আমার আর কোনো টেনশন থাকে না। আসলে তুমি বোধহয় ওই যেই এতদিনের ভাবনার থেকে যে রিয়েলিটিটা তোমার চোখের সামনে যদি প্রপারলি চলে আসে তাহলে তোমার ওই জিনিসটা ক্লিক করে যায় একদম। এবার ডিরেক্টর হিসেবে যে সাকসেসফুল হলে, তুমি তো অনেক দিন ধরে কাজ করছো, অনেকটা সময় হলো, ডিরেক্টর হিসেবে যে সাকসেসটা, এটা প্রথম কখন রিয়েলাইজ করলে যে না আমি না ডিরেক্টর হিসেবে এটাকে সাকসেস বলা যায়? এটা দেখো, আমি তো সিরিয়াল করেছি বহু বছর, মানে মেগা সিরিয়াল করেছি প্রায় 2013 অবধি। তো প্রথম মানে যেটা দেখে আমাকে সবাই খুবই মানে আমার প্রশংসা করেছেন বা আমি তার জন্য পুরস্কারও পেয়েছি, সেটা হচ্ছে গানের ওপারে, ঠিক আছে। এবার সেটাতে আমার নিজের কোথাও গিয়ে, তার আগে আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে তার আগে আমি যে কটা সিরিয়াল করেছি প্রত্যেকটা সিরিয়ালই কেউ না কেউ ছেড়ে গেছেন, আমি শেষ করেছি। সেটাই ধরো বিষপ্রান্তর ধরো শুরু করেছেন কি বলে অর্ঘদা, আমি শেষ করেছি। এর পরের সিরিয়ালটা সৌমিক মানে লাল ত্রিকোণ, যেটা সৌমিক চ্যাটার্জি শুরু করেছিলেন, আমি শেষ করেছি। তারপরে সিরিয়ালটা জন মানে বন্ধন, সেটা জন শুরু করেছিল ওই বোধহয় 60-70টা এপিসোড, তারপরে আমি শেষ করেছি 600 এরকম গিয়ে। তারপরেরটা হচ্ছে এই বন্ধনের পর আমি একে বলেছিলাম, আমাদের যুবরাজদা ছিলেন তখন জলসায়, যে আমি আর ভাঙা সিরিয়াল করব না, আমাকে নতুন সিরিয়াল দিতে হবে। তো মুশকিলটা হলো মা বলে যে সিরিয়ালটা হচ্ছিল সেটা ভেঙ্কটেশের, ওটা আমার ডিরেক্ট করার কথা ছিল। আচ্ছা। কিন্তু তখন অনিন্দ হঠাৎ করে এখানে আকাশ নীল ছেড়ে ওর একটা সিনেমার জন্য বেরিয়ে যায়, অনিন্দ ব্যানার্জি। আমাকে যুবরাজদা আবার রিকোয়েস্ট করে, যেটা এখন সবচেয়ে বেশি টিআরপি, এটার মাঝখানে অনিন্দর এরম ছুটিটার দরকার হয়ে পড়েছে, তুমি প্লিজ এটা করে দাও। তো আমি তখন বলি এটাই লাস্ট। তো আবার এখানে আকাশ নীল
আমি আবার ওই ভাঙা সিরিয়ালে ঢুকি এবং ওটা শেষ হয়। আচ্ছা, এরপরে আমাকে আর যুবরাজদা বলেছেন যে এরপরে তুমি কিছু করবেন, আমাকে ওই গানের ওপরে এটা দিয়েছিলেন। ওটা আমার সবচেয়ে মানে একদমই নিজের সিরিয়াল বলা চলে, কারণ ওটা ঋতুদা লিখতেন, ঋতুদা লিখে আমি ডিরেক্ট করতাম। এবার এটাও আমি আসবো, এটাতে তুমি বললাম আমি তারপরে। তো ওইটা থেকে ওটা হচ্ছে প্রথম আমার মানে যে কাজটা থেকে সবাই মনে হয়েছিল। শুধু তাই না, গানের উপরে তো একটা কি বলবো, বাংলা সিরিয়ালের জগতে এখন অব্দি এটা কাল্টি হয়ে আছে। মানে সেটা বারবার আমি যতজনের সঙ্গে কথা বলি, তারা যখন গানের উপরে নিয়ে কথা বলে, মানে গৌরবের সঙ্গে একটা এপিসোড করেছি, সেখানে গানের উপরে নিয়ে কথা হচ্ছিল, সেটা তো বোধহয় অনেককে ডিফাইন করে দিয়েছে যে তাদের নেক্সট পাথটা। একদম একদম। আর এই ঋতুদার সঙ্গে মানে তোমার ইয়েটা কিরকম? এটারও একটা মজার গল্প আছে। প্রথম দিন যখন গেলাম, মানে আমাকে যুবরাজদাই নিয়ে গেলেন বুম্বাদার বাড়িতে। বুম্বাদার সাথে তার আগে আমার একবার দুবার দেখা হয়েছে স্টুডিওতে, ওই হাই হ্যালো পর্যন্ত ছিল, তার আগে সেরকম পরিচয় ছিল না। এইবার বুম্বাদার সাথে দেখা হলো, যুবরাজদা বললেন ওর নাম জয়দীপ, আমাদের অনেকগুলো সিরিয়াল করেছে, এবং সবচেয়ে বড় কথা যে সিরিয়ালগুলো মানে যুবরাজদার অ্যাপ্রোচটা এরকম ছিল, যে সিরিয়ালগুলো আমাদের বন্ধ হয়ে যেতে পারতো সেই সব সিরিয়ালগুলো চালু করে সেগুলোকে সেগুলো হিট করে শেষ করিয়েছে। তো বুম্বাদা বললো সবই ঠিক আছে, তবে ঋতু তো তুমি একটুখানি বুঝে নিও ভাই, এর আগে 4-5 জন অলরেডি কিন্তু এসে আর ফিরে তাকায়নি, এদিকে আসেনি। তার মধ্যে আমি একবার শুনলাম বুম্বাদা বললেন এই তো কদিন আগে একটা ছেলে এলো, ইন্টারভিউ দিল, এই মধুজাই পাঠিয়েছিল, ইন্টারভিউ দিল, ঋতু তাকে জিজ্ঞেস করলো যে এই যে পরিবারের গল্প তারা কোন থালা বাসনে খাবে বলো তো। সে বলল যে উত্তর কলকাতার লোক, বনেদি বাড়ি, কাঁসার থালা বাসনই হবে। বললো হঠাৎ ঋতু বললো আজকালকার কাজের মেয়েদের, কাজের লোকেদের তুমি কাঁসার থালা বাসন রোজ মাজতে দিলে মাজবে? এ কি বলো তো। এইসব বলে সব ডিরেক্টরদের ভাগিয়ে দিচ্ছে, তুমি ভাই একটু বুঝে নিও, আমি জানি না ঋতু কি করবে। তো আমি কি বলবো, আমাকে যুবরাজদা বললেন যে তুমি টেনশন করছে বুম্বাদার, কোনো দরকার নেই, তুমি স্ক্রিপ্টটা পড়ে ফেলো, 26টা এপিসোড ঋতুর লেখা আছে, ঋতুদার। তো আমি স্ক্রিপ্টটা পড়তে লাগলাম। এবার 2:30-3টে নাগাদ আমি একটা ঘরে বসে পড়ছিলাম ওই উৎসবের বুম্বাদার যে বাড়িতে। আমার কাছে একজন দরজা খুলে বললো যে ঋতুদা এসছেন, আপনাকে ডাকছেন। তখন আমার ধরো গোটা 12-13টা এপিসোড পড়া হয়েছে। তো আমি ঋতুদার কাছে গেলাম। ঋতুদা একটা কালো রঙের ওই ওড়না নেওয়া, মাথায় পাগড়ি বাঁধতো, তখন পাগড়ির মতো বেঁধে সামনে বসে আছে, সানগ্লাস পরে। তো আমাকে বলল যে কিরম পড়লি তুই? আমি বললাম যে এমনি 12টা এপিসোড এখন অবধি পড়েছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা তোমার ওই উৎসব আর শুভ মহরত, এই দুটো গল্পের একটা কোথাও খুব সুন্দর ব্লেন্ডিং রয়েছে। বাবা তুই তো ঠিক বলেছিস। আমি দেখলাম একটা হার্ডল পেরোলো। হ্যাঁ ঠিক। হ্যাঁ, তারপর আমায় বললো যে আমি তোর একটা সিরিয়াল দেখেছি, বন্ধন বলে একটা সিরিয়াল করতিস, ওই সিরিয়ালটা আমি দেখেছি, ওই চূর্ণি যেটাতে একটা ঢ্যাবা মতো আধুলির মতো টিপ পরে ঘুরতো। বললাম হ্যাঁ। তো বলে টলে বললো যে তুই কি মনে হচ্ছে এটা তুই করবি? বললাম দেখো তোমার যদি, আমি এই ধরনের কাজ তো আগে করিনি, এই ধরনের তুমি যেরকমভাবে কাজ করো বা তোমার যে ধরনের কাজের প্যাটার্ন, তবে আমি যতটুকু কাজ করেছি সেটা তোমার প্যাটার্নটা আমি ধরে করে নিতে পারবো। তো আমার মনে হয় কোথাও শুধু তোমার প্যাটার্নটার মধ্যে থাকা উচিত নয়, যেহেতু সিরিয়াল, কোথাও গিয়ে একটুখানি কমার্শিয়ালাইজ করা উচিত কিছু কিছু জিনিস। কীরকম বল? এবার আমি না তখন পুরো প্রিয়দর্শনের ছবির প্রচণ্ড ফ্যান ছিলাম। বেশ, আমি তখন ওই রকম কিছু সাজেশন, মানে আমার সাজেশনের জায়গা থেকে এই গানের জায়গাগুলো এরকম হওয়া উচিত, হ্যাঁ, কিছু মানে লাভ সিকোয়েন্স এরকম হওয়া উচিত, গানের প্যাটার্নগুলো এরকম হওয়া উচিত, এগুলো সব ঋতুদাকে একদম খোলা মনে বলেছি। আমার তো কিছু হারাবার ভয় নেই, আমায় যদি না বলে আমি চলে যাব। হ্যাঁ, তো এইগুলো সব শুনে টুনে ঋতুদা বললো ব্যাস ঠিক আছে, তোকে আর অত কিছু বলতে হবে না, তুই স্ক্রিপ্টটা পড়ে নে, পড়ে তুই শুরু করে দিলে আমি একটু নিশ্চিন্ত হলাম, বাবা কেউ একটা তো অন্তত কিছু ভাবছে এটা নিয়ে, সবটাই আমাকে ভাবতে হচ্ছে যেরম বলে। তো সেটা হয়ে আমি, কিন্তু যেটা স্ক্রিপ্টে আমি দেখলাম সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটা না ভীষণই ভালো, বাট শুধু ডায়ালগ ওরিয়েন্টেড, মানে সিন খুব কম, বুঝলে তো? ধরো দুজন কথা বলছে, তারা প্রায় পাতার পর পাতা কথা বলে যাচ্ছে। এবার তখন অলরেডি সিরিয়ালের একটা প্যাটার্ন তৈরি হয়েছে যে অন্তত তোমায়
একটা 19-20 মিনিটের এপিসোডে গোটা 8-10টা সিন থাকবে, একটু গতি থাকবে পুরো জিনিসটা, না তখন হলে সিরিয়ালের একটা নতুন হ্যাঁ স্টাইল তৈরি হয়েছে, শুরু হয়েছে। এবং তাতে গিয়ে এইটা আমি বুঝতে পারছি যে খুব বোর করবে। মানে ধরো তুমি অভিনয় একটা স্ক্রিন হোল্ড করারও তো ব্যাপার থাকে, সেটা তো সবার পক্ষে সম্ভব না। ঋতুদা তো সিনেমা করে এসছেন, সেখানে বুম্বাদার সাথে, সেখানে বড় বড় অভিনেতারা অভিনয় করেছেন, তারা অনেকক্ষণ ধরে কথা বলে লোকে স্ক্রিনে চেয়ে থাকে। একদম ঠিক। সিরিয়ালের ক্ষেত্রে তো টুক করে ঘুরিয়ে আবার অন্য দিকে, এই সিনই এখন হচ্ছে, যখন ঘুরিয়ে ওদিকে চলে যাই, আবার কিছু একটা দেখে পরে ফেরত এলো কি এলো না তোমার হাতে নেই। এবং তার মধ্যে তোমার ওই এক্সপিরিয়েন্সটা তো হয়ে গেছে যে তুমি তো হ্যাঁ, জানো যে আমি তখন কোনটা work already করে, কোনটা work করে না। ঠিক। এবার আমি যুবরাজদাকে বললাম যে যুবরাজদা এটা কিন্তু সিরিয়ালের স্ক্রিপ্ট নয়। যুবরাজদা বললো এটা এখন বলবে কি ঋতুদাকে, আমরা তো বলতে পারবো না। ও যাকগে, যা লিখেছে তুমি এখন শ্যুট করে দাও, শ্যুট করো, তারপরে দেখছি যখন টিআরপিটা আসুক প্রথম সপ্তাহে, তারপরে কথা বলবো এটা নিয়ে। বেশ। আমি বললাম ঠিক আছে। তো প্রথম দিকে ধরো গোটা 4টে কি 5টা সিন ঋতুদার আমি শ্যুট করার পর ঋতুদার পছন্দ হয়নি। ঋতুদা বললে এই সিনটা আমি আমার মতো করে দিচ্ছি, তুই দেখ। বলে ঋতুদা একদিন এসে, কোনো 2 দিন না 3 দিন এসেছিলেন ফ্লোরে, এসে ঋতুদা নিজের মতো করে শ্যুট করলেন। একটা ওই গৌরব আর এর কি বলে আমাদের মিমির একটা সিন ছিল, যেটা সন্ধ্যেবেলা এসে শ্যুট করলেন দুজনে মিলে। আর একটা সিন ছিল হচ্ছে তোমার ইন্দ্রাশিস আর অনিন্দিতার। আরও 2টো বোধহয় সিন ছিল, সেই 2টো এই মুহূর্তে মনে পড়ছে না। শ্যুট করে দিয়ে চলে গেলেন। তারপরে যেরকম চলছে সেরকমভাবে চলতে লাগলো। এইবার প্রথম সপ্তাহে টিআরপি এলো 1.9। ঠিক আছে, সবার মাথায় হাত। এতগুলো বড় বড় অভিনেতা অভিনেত্রী, ঋতুপর্ণ ঘোষ, প্রসেনজিৎ চ্যাটার্জি প্রডিউসার, ঋতুপর্ণ ঘোষ ক্রিয়েটিভ ডিরেক্টর, সব মিলিয়ে পুরো জিনিসটার এইরকম একটা টিআরপি, সবার মাথায় হাত। এবার তো সেই বলিকা বকরা আমি। এবার আমি বললাম যুবরাজদা কী হবে এবার, তুই ঋতুদার সাথে কথা বলো। কেউ কথা বলবে না। এবার আমি ঋতুদাকে বললাম, ঋতুদা এই পরিস্থিতিটা বুঝতে পারছো তো, টিআরপিটা। বলছে কেন বলতো এরকম হলো? বললাম তো তোমাকে কেউ বলেনি কেন হলো বা কি, এটা নিয়ে কোনো আলোচনা করেনি? যে না, আমাকে কেউ কিছু বলেনি, আর আমাকে তো কেউ কোনো কথাই বলে না আমার সাথে। বললাম দেখো এই প্রবলেমগুলো আমার মনে হচ্ছে। একটুখানি শুনে বললো যে তুই তো সিরিয়ালটা করেছিস এতদিন, তুই হয়তো ঠিকই বলছিস, আচ্ছা কী করা যায় আমাকে একটু বল। আমি বললাম দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে কে কোন সিনে রয়েছে, সেই সিনটা বুঝে তোমায় লিখতে হবে। ধরো যদি টিটোদার অনুরাধাদি কথা বলছে, তার মানে তুমি জানো টিটোদার কথার ধরন হচ্ছে একটু স্লো, বয়স্ক। তুমি যদি তার জন্য 5 পাতা লিখে দাও, ওই সিন 10 মিনিটের হয়ে যাবে প্রায়, যেরমভাবে চলবে। ওই সিন কে দেখবে? ঠিক আছে বললো তুই যা, আমি ব্যবস্থা করার করছি। এবার কেসটা যেটা হলো, উল্টে আমার হয়ে গেল। প্রতিদিন সকাল 5টায় আমার ফোন বাজতো, মোবাইল। প্রতিদিন সকাল 5টায়। মানে ধরো আমার কল টাইম রয়েছে 10টায়, ঋতুদা রোজ ভোরে ওঠে লিখে স্ক্রিপ্ট পাঠাবে। 5টায় কল করে প্রথম দিন বলেছিল তোকে তুললাম না ঘুম থেকে। আমি বললাম হ্যাঁ, না কালকে থেকে এরকম সময় তোকে উঠতে হবে। এইবার অভ্যেস করে নে। হ্যাঁ, এবার আমাকে প্রতিদিন যে সিনগুলো আছে বল, এটা কপাতার লিখবো, এটা ক মিনিটের লিখবো, এই শুরু হলো। যতদিন লিখেছে, মানে ধরো 49টা এপিসোড লিখেছিল। তারপরে তো চোখের কারণে না কী কারণে জানি না, মাঝে মাঝেই তো নানান রকম পাগলামো করতো, তো সেইগুলোর কারণে আর লিখলো না। তারপর তো অনুজা লিখেছিল বাকিটা। ওই পুরোটা হচ্ছে ওই এই কটা এই রয়েছে, এরা কত পাতা হবে বল, এরা আছে বল কত পাতা হবে। এই রোজ আমাকে বলতে হতো এটা 3 পাতা লেখো, এটা 2 পাতা লেখো, এটা 1 পাতা লেখো। 1 পাতার সিন তুই কবে, এটা হয় না কি আবার? না, তবে একটা অদ্ভুত ব্যাপার, সেই সময় তো সে ঋতুপর্ণ ঘোষ। হ্যাঁ, এইটা মানে আমি আমার একটা এই প্রতিদিনে একটা ঋতুদার যখন এই একটা বেরিয়েছিল, মানে ঋতুদাকে নিয়ে কিছু লেখার জন্য আমি লিখেছিলাম। ওখানে আমি লিখেছিলাম যে আমাকে প্রথমে ঋতুদাকে দেখে মনে হয়েছিল একজন দাম্ভিক মাস্টারমশাই, যে সবটা নিজে জানে এবং সবটা সবার ওপর চাপিয়ে দেবে যে এটাই করতে হয়, এটাই করতে। কিন্তু সেই লোকটা যে এত সরলভাবে একটা ছাত্র হয়ে যেতে পারে, সেটা আমি ঋতুদাকে দেখেই শিখেছিলাম। এটা আসলে এটা আমার মনে হয় গ্রেডদের একটা এটা হয়, কারণ ঋতুপর্ণ ঘোষ তো একজন গ্রেডদের মধ্যে একজন। একদম। উনি কিন্তু মানে এটা যে কোনো গ্রেড আমি দেখেছি এরকম প্রচুর বড় মানুষ যারা এতটা হাম্বেল হয়ে যেতে পারে, এতটা
শেখার যে জায়গায় চলে যেতে পারে, একদম, কারণ একদম। তো বুঝতে পেরেছিলেন যে সিরিয়ালটা তুমি বেটার বোঝো, সেই হতেই পারে, মানে সেটাই কারণ হবে কারণ হয়তো। অবভিয়াসলি ঋতুপর্ণ ঘোষ সিনেমাটা যেভাবে বোঝে সেটা তো সে জানেনি, একদম, কিন্তু সিরিয়ালটা তো তার কাছে নতুন। ঠিক। কি অদ্ভুত না, এটা শুনে দারুণ লাগলো, একটা অদ্ভুত, এটা একটা লার্নিং লেসনও বটে, হ্যাঁ, যে জীবনে যা খুশি করে নাও, শেখার কোনো রাস্তাটা বন্ধ করা উচিত বন্ধ না। করা উচিত না। একদম। তারপর তো মানে গানের ওপরে তো একটা কি বলবো, একটা কাল্ট হয়ে যায়, এবং সেটা একটা প্রচুর হিট হয় সেই অর্থে, ঠিক। এবং শুধু হিট বলাটা ভুল হবে, মানে ওটা না একটা বাঙালির মননের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়া একটা বিষয় আর কি ঠিক ছিল আমার মনে হয়। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে তো সেই অর্থে কোনো কাজ হয়নি, আর এটা ঠিক সেই অর্থে রবীন্দ্রনাথকে নিয়ে কাজও বলা চলে না। রবীন্দ্রনাথকে যারা মানে ঠাকুর হিসেবে বন্দি করে রেখেছিলেন একটা সময়, ঠিক তাকে সাধারণের মাঝখানে নিয়ে আসাটা, মানে সেটা যে সবাইয়ের জন্য রবীন্দ্রনাথ, শুধুমাত্র যারা রবীন্দ্র বিশেষজ্ঞ বা যারা রবীন্দ্রনাথের গানই ভালোবাসেন তাদেরই যে শুধু রবীন্দ্রনাথ নয়। আমি সবাইকেই বলি, যেমন ধরো কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত না গাইলে হয়তো আমি কোনোদিন রবীন্দ্রসঙ্গীত শুনতাম না, ঠিক কারণ কিশোর কুমারের গান শুনে বড় হয়েছি। কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, আমি ভীষণ খুশি যে কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এবং এই বলে এটা নয় যে আমি অন্যান্যদের কাউকে আমি কোনো রকম অশ্রদ্ধা করছি, তারা সবাই নিজেদের জায়গায় নমস্য আমার কাছে। কিন্তু আমি আমার নিজের অজ্ঞতার কথাই বলছি। এরম অজ্ঞ তো সারা মানে ভারতবর্ষে বা আমাদের বাংলায় প্রচুর লোকেরা আছে যারা হয়তো এমন কিছু না হলে কোনো কিছু করতেন না, কোনো একটা বিষয়ের জন্য কোনো কিছু করেন। আমি সেই জায়গা থেকে, নিজের অজ্ঞতার জায়গা থেকে বলছি। পরে যখন গানের ওপারে হয়েছে তখন হয়তো আমি রবীন্দ্রনাথের সম্পর্কে আরও অনেক কিছু জেনেছি, অনেক কিছু পড়েছি। বাট ছোটোবেলার আমি কথাটা বলতে পারি, যেখান থেকে রবীন্দ্রসঙ্গীত কী, হেমন্ত মুখোপাধ্যায় তার আগে বাবা শুনতেন, বাবা দেবব্রত বিশ্বাস শুনতেন, কিন্তু আমাকে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য সেগুলো খুব বেশি অ্যাট্রাক্ট করেনি। পরে বড় হয়ে এখন যেমন আমি দেবব্রত বিশ্বাস শুনছি, আমি হেমন্ত মুখোপাধ্যায় শুনছি, আমি পূর্বাদাম শুনছি, সবার গান শুনছি, এই বিষয়টা বলছি। তো সেইভাবেই গানের ওপর এটা আমার মনে হয় যে সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথকে খুব কাছে এনে দিয়েছিল। হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা জিনিস হয়েছিল, সেটা হলো বাঙালি যেরকম সিরিয়াল দেখছিল বাঙালির দর্শক, তার বাইরে এরকমও যে সিরিয়াল হতে পারে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর ছিল। কারণ তখন তুমি যেটা বন্ধনের কথা বললে, আমার মনে আছে আমি দর্শক হিসেবে বন্ধন যখন দেখি, তখন আমার মনে হয় বা এইটাতে অন্য কিছু মনে হচ্ছে, মানে দেখে এটা তো ওই রকম সিরিয়াল না যেরকম হচ্ছে। তো ওই তো শুরু হলো সিরিয়ালে, কিন্তু গানের উপরে হলো ওটাকে সেট করে দিল যে হ্যাঁ, দিস ইজ দ্য কাইন্ড। তার আগের অভিযোজা একটা আলাদা ওয়েভ এনেছে, নতুন রকম একটা ইয়ে করেছে। একদম। এটা তো গেল তোমার সিরিয়ালের কথা। এবং তারপর তো তুমি আরো, আমি তারপরে অদ্বিতীয়া করেছি, অদ্বিতীয়ার পর করেছিলাম আমাদের বধূ কোনালো লাগলো চোখে, আর লাস্ট যে সিরিয়ালটা করেছিলাম সেটা হচ্ছে তুমি আসবে বলে। সেটা পুরোটা করতে পারিনি, কারণ এই তুমি আসবে বলে মাঝখানে 100টা এপিসোড হয়ে যাওয়ার পর আমার কোনো কারণে মানে প্রডিউসারের সাথে খুব একটা বনিবনা না হওয়ার জন্য আমি কোনো সিরিয়াল শেষ না করে বেরিয়েছিলাম। আচ্ছা, আমি তার আগে কিন্তু জবে থেকে সিরিয়াল করা শুরু করেছি। আমার সিরিয়াল যেখান থেকে আমি শুরু করেছি শেষটাও আমিই করেছি, কোনোদিন সিরিয়াল ছেড়ে আমি বেরিয়ে যাইনি। মানে অনেকেই তো তখন এরকম করতেন যে এই সিরিয়ালটা হলো না, একটা অন্য কোনো সিরিয়ালে চলে যান, এটা ভালো লাগছে না, এটা অন্য কোথাও। সেইটা আমার সাথে কোনোদিন হয়নি। ওই ফার্স্ট টাইম তুমি আসবে বলে 100টা এপিসোডের পর আমি আর কন্টিনিউ করিনি। এরপরে ধরো 2015-তে সেই সময় এসকে মুভিজের সাথে আমার, তার আগে আমি 2013-তে একটা ছবির অ্যাটেম্প্ট অলরেডি নিয়েছি, সেটা হচ্ছে আগুন। সেই ছবিটা আমি কমপ্লিট করেছিলাম, এখন ছবিটা আছে জি5-এ, বাট ছবিটা রিলিজ করেনি। তো সেই ছবিটা আমার খুব, সেই ছবিটা খুব মানে প্রত্যেক নামি দামি লোকজনই ছিল। মানে তাতে বেনুদা ছিলেন, আবির ছিল, তনুশ্রী ছিল, তারপর আমাদের সায়নী ছিল, গৌরব ছিল, ইন্দ্রাশিস ছিল। এটা কোন বছরে? এটা 2013। আচ্ছা আচ্ছা। এই ছবিটার শেষ হয়েছিল সমস্ত, তোমার হয়ে গেছিল কি বলে সব, মানে আমি তোমার কি বলে আমি সেন্সারও হয়ে গেছিল। আচ্ছা, মানে একদম রেডি ছিল ছবিটা, কিন্তু ওদের মার্কেটিং করার বা প্রমোশন করার কোনো টাকা পয়সা ছিল না আমার প্রডিউসারের। মানে সেটা ওই সময় সেই মানি লন্ডারিং এর বিভিন্ন রকম জিনিসগুলো আসতে শুরু করলো, সেই কারণে পুরো জিনিসটা হয়ে গেল। তো ওটা আমার মনে প্রচণ্ড একটা কষ্ট দিয়েছিল। প্রথম ছবি তো, মানে প্রথম ছবির একটা অদ্ভুত ইমোশন থাকে, অনেক ভেবেচিন্তে করা একটা স্ক্রিপ্ট, অনেক কিছু ভাবনা নিয়ে। স্ক্রিপ্টটা আমারই ছিল, গল্পটা ছিল হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়। আচ্ছা, আগুন বলে একটা ছবি। তো
সেই ছবিটার পরে আর সিনেমার করিনি, তখন সিরিয়ালই করছিলাম, কারণ তখন আমাদের কাছে প্রডিউসার পাওয়াটাই তো একটা খুব বড় বিষয়। অবশ্যই তাই। আর সিরিয়াল ধরো আমি যেহেতু একটা টাইমে শুরু করে দিয়েছি, আমার কাছে একটার পর একটা সিরিয়াল আসতেই থাকছিল, কিন্তু আমি একটা সময়ের পরে গিয়ে আমার মনে হচ্ছিলো যে আমি সিরিয়াল থেকে যা শিক্ষাটা নিয়েছি সেটা তো কোথাও গিয়ে পরে কোনো সিনেমা করব এরকম ভাবনা থেকেই, যে ওটাই তো আমার সবচেয়ে বড় শেখার জায়গা ছিল। সেটা স্ক্রিপ্ট হোক, সেটা কম্পোজিশন হোক, সেটা কোনো একটা সিন ডেভেলপমেন্ট হোক, সব কিছু। তো সেটা আমি কোনোদিন গিয়ে সিনেমা করব, তবে আমি তো সেই কারণেই এতদিন ধরে নিজেকে মোটিভেট করে এসেছি, আমি সিরিয়ালটা করেছি। তো একটা প্রডিউসার পেয়ে যখন প্রথম ছবিটা করি আমার খুব আনন্দ হয়েছিল। তো তারপরে তো আবার যা হয়, একটা ছবি রিলিজ হয়নি, তার মধ্যে আমি কাকে অ্যাপ্রোচ করব। আর আমার না কোনো দিনই ছোটোবেলা থেকেই মানে এটা নেই যে আমি কাউকে গিয়ে যে বলবো যে আমি ছবি করতে চাই, এই গল্পটা আপনার কাছে এনেছি, এটা একটু শুনবেন, এইটা না আমার কোনো দিন হয়নি। মানে মানে ঠাকুরের আশীর্বাদই বলো বা আমার নিজের কোনো একটা কর্মের ফল, আমি সবসময়ই মানে একটা হয়েছে আর একটা হয়তো সেইভাবে আমার কাছে চলে এসছে বিষয়টা। এই তুমি আসবে বলে হওয়ার পর আমার তুমি আসবে বলে করতো, টুবান ক্যামেরাম্যান ছিল, তো টুবান আমাকে বললো যে তোমার সাথে একবার অশোকজি কথা বলতে চান। তো আমি গেলাম, গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে আমরা তো সিরিয়ালও করছি, সিনেমা তো আমরা করি। তখন তো ওই কমার্শিয়াল ছবির পুরো দুটো এরাই তো করতো, নয় এসকে মুভিজ নয় SVF। ঠিক, কমার্শিয়াল ছবির যে ধরনের প্যাটার্নটা ছিল, সাউথের ছবির একটা গল্প নিয়ে সেটাকে মানে ভারত মানে মানে বাংলার পরে রিপিট করা। তো ওখানে উনি বললেন যে আপনি একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যদি আমার এখানে জয়েন করেন, আমার যে সিরিয়ালগুলো হচ্ছে সেগুলো আপনি একটু দেখে দিতে পারবেন, এবার যদি কোনো ছবি আপনার মনে হলো তো আপনি ছবিও ডিরেক্ট করতে পারেন। তো আমার কোথাও গিয়ে সেটা একটা বেশ, সেই সময় দাঁড়িয়ে সবে আমি একটা সিরিয়াল ছেড়ে দিয়েছি, কোথাও গিয়ে একটা মানে টাকা পয়সা ইত্যাদি প্রভৃতি সব মিলিয়ে একটা কোথাও একটা দরকার, যে আমি যেভাবে জীবনটাকে চালাচ্ছি বা আমি যেভাবে আমার সংসারটা চলবে সেগুলোর ভাবনা চিন্তা করার জায়গা থেকে আমি দেখলাম যে এটা মন্দ না, মানে অ্যাপ্রোচটা মন্দ না। তো আমি তখন রাজি হয়ে গেছিলাম যে আমি করতে চাই এটা। তুমি এলে তাই বলে একটা সিরিয়াল এতে ওনারা শুরু করলেন, কি বলে কালার্সে, সেটার আমি ক্রিয়েটিভ ডিরেক্টর রইলাম। সেই সিরিয়ালটা 6 মাস 7 মাসের মতো চলেছিল। কালার্সে তখন কোনো সিরিয়ালই মানে ওই 6 মাস 1 বছরের বেশি চলছিল না। তো ওইটার পরে, ওইটা শেষ হওয়ার পরেই একদিন হিমাংশু আমাকে ডেকে বললো আমাদের একটা গল্প আছে, এটা উড়িষ্যার একজন ডিরেক্টরের করার কথা ছিল, তো উনি করতে পারছেন না, তুমি করবে? তো আমি বললাম যে আমাকে একটুখানি দেখাও যে আমি আদৌ আমার পছন্দ হচ্ছে কিনা বিষয়টা। তো একটা আমাকে গল্প বললেন, আমি বললাম যে সিনেমাটা আমার দেখার দরকার নেই, তোমরা আমার গল্পটা বলো। তো গল্পটা বললো, গল্পটা আমার ভালো লাগলো। তো ওই গল্পটা প্রথম আমি ডিরেক্ট করলাম, সেটা শিকারি বলে একটা ছবি, এবং সেই আমার প্রথম শাকিব খান বলে বাংলাদেশের যে স্টার, তার সাথে আলাপ হলো। তো শিকারি বাংলাদেশে এমনই একটা হিট হলো, মানে কলকাতায় শাকিবকে কেউ অতভাবে চেনে না, তো কলকাতায় ছবির বা পশ্চিমবঙ্গের ছবিটা সেভাবে হয়তো লোকে দেখেনি, কিন্তু বাংলাদেশে ওটা মানে ওর একটা মানে সাংঘাতিক ফ্যান ফলোইং আছে। হ্যাঁ, এবং সেটা শিকারিতে আরও বেশি করে, কারণ ওই ছবিটায় আমি না, যেহেতু কমার্শিয়াল ছবি, একটা সাউথের ছবির নকল, আমি ওটাতে যেটা প্ল্যানই করে রেখেছিলাম যখন ছবিটা করব, এক হচ্ছে কখনোই ছবিটাকে সাউথের মতো করে নকল করতে যাব না, কারণ আমার যা বাজেট, সাউথের ছবির যা বাজেটে তৈরি হচ্ছে সেটা কখনোই এক জায়গায় নেই। 1 নম্বর এটা, 2 নম্বর হচ্ছে আমার দর্শক হচ্ছে বাঙালি, সুতরাং আমি কোনো সাউথের ইমোশনকে এর ভেতর পাঞ্চ করতে যাব না, আমার পুরো ছবিটাই হবে বাঙালির ইমোশন। কারেক্ট, একদম। এই প্রথমবার এসকে মুভিজের কোনো একটা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ইন্ট্রোডাকশন হলো, রবীন্দ্রসঙ্গীত একটা ঢুকলো, আচ্ছা, একটা কমার্শিয়াল ছবিতে, বেশ ঠিক আছে। তো এইগুলো সব করেছিলাম, অরিজিৎ গিয়েছিল রবীন্দ্রসঙ্গীতটা। আচ্ছা, তো সেইটা করে ওরা প্রথমে খুব মানে শঙ্কিত ছিল যে জয়দীপদা পুরোটাই একটা অন্যরকমভাবে বিষয়টা করার চেষ্টা করছে। তো আমি ওকে হিমাংশু বলেছি, দেখো ছবি আমাকে দিতেই হবে না, আমি ছবি যখন নিজের মতো করতে পারবো তুমি সেই ছবিই দিও, তুমি কমার্শিয়াল ছবি যে আমাকে দিতে হবে তার কোনো মানে নেই। আমি সব রকম সিনেমা করতে দেখেছি, যেমন আমার সব রকম সিনেমা করার অভিজ্ঞতা নিতেও আমার কোনো অসুবিধা নেই। আমি গানের ওপরে করে এসেছি বলে আমি কমার্শিয়াল ছবি করবো না, এটার কোনো আমার ওই বাধ্যবাধকতা নেই, বাট আমি চাই জিনিসটা নিজের মনের মতো করে করতে। তো হলো, শিকারি যখন প্রচণ্ড হিট করলো তখন ওরা পরের ছবিগুলো আমাকে অ্যাপ্রোচ করতে শুরু করলো। তারপর তো একটার পর একটা ছবি করেছি, ওদের কমার্শিয়ালি নবাব করেছি,
তোমার চালবাজ করেছি, সবকটাই সাকিবকে নিয়ে। কারণ সাকিব তখন মানে এত বুম করে গেছে ওখানে, মানে শিকারির থেকে নবাব আরও হিট, চালবাজ আবার তারপরে হিট, ভাইজান তারপরে হিট, এই করে 4-5টা ছবি ওদের করেছিলাম। করার পরে আমি দেখলাম যে এবার একটু অন্য কিছু করা উচিত। মানে এই একই বিভিন্ন, নয় তোমার মানে সাউথের ছবি, নয় তোমার হিন্দি ছবির কোনো একটা কনসেপ্ট, সেটার থেকে নিজে খানিকটা পাঞ্চ, খানিকটা হিন্দি ছবির পাঞ্চ, এরম নিয়ে একটা জিনিস বানানো, বা নয় একটা কোনো হলিউডের ছবি নিয়ে সেখান থেকে তার রিমেক করা, এইগুলো করে নিজের আর ভাল লাগছিল না। তখন আমি ওনাকে বললাম যে আমার এই ছবিগুলো আর করতে ইচ্ছে করছে না। তো ওনারা বললেন যে এই ছাড়া তো এখন এই মুহূর্তে আমরা তো আর অন্য কিছু ভাবছি না, তো আপনি কি করবেন বলুন। আমি বললাম আমি তাহলে ছেড়ে দিই, আমি তাহলে অন্য কিছু করি। তো আমি এসকে মুভিজ কুইট করলাম। কুইট করে আমাকে তখন বুম্বাদা জলসাতে একটা কাজ করছেন, আমার বুম্বাদা একদিন ফোন করে বললেন যে তুই এখন কী করছিস? বললাম না, এখন কিছুই করছি না, আমি এসকে জাস্ট ছেড়েছি, কারণ আমি আর এই ধরনের ছবি করতে চাই না। বললো আমার একটা জলসায় সিরিয়াল শুরু হচ্ছে, লৌকিক না অলৌকিক, এটা তুই একটু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকলে আমার সুবিধা হয়, আমি লোকজন পাচ্ছি না। তো আমি তখন ওই লৌকিক না অলৌকিকটার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। তার আগে তোমায় একটা প্রশ্ন করি, সেটা হলো সিরিয়াল আর সিনেমা, যখন সিরিয়াল থেকে সিনেমা করা শুরু করলে তোমার পার্সোনালি কি ডিফারেন্স, মানে অ্যাপ্রোচে কি ডিফারেন্স আনলে? মানে কারণ দুটো তো মিডিয়াম আলাদা, এটাতে কি ডিফারেন্সটা? দেখো, সিরিয়াল যখন আমরা যে সময় করছিলাম তখন সিরিয়ালের কোনো সময় ছিল না, মানে সময় ছিল না ইন দ্য সেন্স আমাদের সকাল ধরো 10টা 8টা 9টা যেরকম কল টাইম থাকতো, তারপরে যে গিয়ে আমরা কখন জিনিসটা শেষ করতে পারবো সেটার কোনো টাঁধা ধরা কোনো টাইমই ছিল না। মানে কোনো দিন রাত্রি 2টো বেজে যাচ্ছে, কোনো দিন 12টা 12:30 বেজে যাচ্ছে। সেটার কারণ কিন্তু একটাই, সেটার কারণ আমরা কোথাও দেরি করছি সেটা নয়, কারণটা একটাই, সেটা হচ্ছে যে এক হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের টাইমিং, এবং প্রত্যেকে ধরো আমি গানের ওপারেই করছি, তখন প্রত্যেকেই ব্যস্ত অভিনেতা অভিনেত্রী, তারা কেউ হয়তো আসছেন সকালবেলা, কেউ আবার পারবেন হয়তো রাত্রির 11টার পরে অন্য একটা শুটিং সেরে আসবেন, এরম প্রতিনিয়ত না কিছু জিনিসের মানে একটা লেগেই থাকতো, যেটার একটা ভয়ঙ্কর মানে লার্নিং মানে এক্সপিরিয়েন্স আমার হয়েছে। সেটা হচ্ছে যে এত রকমের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে একটা শুটিং যে সুষ্ঠুভাবে করে নিয়ে যেতে পারছি, সেটা হচ্ছে নিজের কাছে একটা নিজের শিক্ষার বিষয়। এইটা হতে হতে যখন সিনেমা এলাম, সিনেমাতেও তো ধরো আমি যখন ফার্স্ট ছবিটা করেছি তখন আমি 38 দিন বা 40 দিনের সময় পেয়েছিলাম, ফেয়ার এনাফ। কিন্তু একটা কমার্শিয়াল ছবির জন্য 35-36 দিন তো ফেয়ার এনাফ নয়, কারণ সেখানে 6টা গান থাকবে, সেখানে 5টা ফাইট থাকবে, তো তারা তো তাদের সময়টা নিয়ে নেবে। একটা গানের জন্য একটা পুরো দিন, মানে 6টা গানের জন্য 6 দিন, একটা প্রপার ক্লাইম্যাক্স ফাইট প্লাস মাঝখানে যে 2টো ফাইট থাকবে, সেই 2টো ফাইটের জন্য ফাইট মাস্টার তার 1.5 দিন করে 4-5 দিন নিয়ে নেবে। তার মানে পুরো ছবিটার বাকি অংশটার জন্য তোমার কাছে পুরো ছবিটা হচ্ছে 20-25 দিন। তো সেইটা কিন্তু যে রেঞ্জের ছবি হওয়া উচিত সেই রেঞ্জের জন্য নয়, একমাত্র করতে পেরেছি কিন্তু এই সিরিয়ালের জন্য। সিরিয়ালের যে এই অভ্যেসটা, যে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যেও বা খুব মানে যে পরিস্থিতি আমার অনুকূলে নেই, হয়তো মনে হচ্ছে যে আর তো 1 ঘন্টা পরে প্যাক আপ করে দিতে পারি, এত বড় সিনটা শেষ করতে পারবো কি, তার মধ্যে যে মাথা খাটিয়েছি বা যা যা জিনিস করেছি সেইগুলো, ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু ছবিতে আমার লেগে গেছে। তো আমার কাছে পার্থক্যটা সেই অর্থে যেটা হয়েছে একমাত্র স্কেলের, মানে আমি একটা বড় স্ক্রিনে যখন জিনিস করতে যাচ্ছি তার জন্য যে স্কেলটা লাগে, মানে তার জন্য যে ওয়াইড এটা লাগে, সেইটা হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার ওই ক্যামেরার যে এটা। আর বাকি অ্যাপ্রোচটা ধরো, এবার ছবি আমি জানি যে আমি একটা টিভিতে স্ক্রিনে একটা ক্লোজ আপ নেওয়া, আর ছবির একটা ক্লোজ আপ মানে সেটা প্রায় তার 200 গুণ কি 300 গুণ বড় একটা মুখ আমি স্ক্রিনে দেখবো, তার জন্য রিয়াকশন কতটা কমাতে হবে বাড়াতে হবে একটা আর্টিস্টকে। সেগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় না এই কারণে যে যারা অভিনয় করছে তারা অনেক দিন থেকে অভিনয় করছে, তারা সেটা জানে, এবং যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে এখানে কমানো উচিত, বা আমি এইটা সারাক্ষণ মাথায় রাখছি যে একটা কত বড় স্ক্রিনে জিনিসটা দেখবে লোকে, সেই জিনিসগুলোকে শুধু ভেবে নেওয়া। হ্যাঁ, মানে সেটাকে মানে কি বলবো, তোমার ওই শিফটটা করা একদমই। এবং আমার মনে হয় কি জানো, আমি এই প্রশ্ন, আমার পার্সোনালি মনে হয় যে যে গল্প বলতে পারে, যে ডিরেক্টর হয়ে গল্পটা বলতে পারে, সে না একটা
কোনো একটা ভাবে এই শিফটটা করে নেয় নিজে নিজেই। হ্যাঁ, একদম একদম। মানে সেটা কিন্তু কোনো মানে এটা তোমার মাথা না এক্সপ্লেন করতে পারবে না, এটা তোমার মাথাতেই ঢুকে যাবে একদম, মানে নিজের মতো করেই চলে আসবে অটোমেটিক্যালি শিফট। হ্যাঁ একদমই। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা খুব আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে শুনলে। তাহলে তখন একটা সিন তোমার কাছে ধরো তুমি লিখলে বা তোমার কাছে এলো, তোমার প্রথম জিনিস কি মাথায় আসে যে এই সিনটা আমি শ্যুট করবো, তো এই সিনটা এটা এইভাবে শ্যুট হবে, তো তুমি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করো? এটা কি কোনো মানে তোমার প্রসেসটা কি? দেখো, আমার প্রসেসটা প্রথমে থাকে হচ্ছে স্ক্রিপ্ট ওয়াইজ যেটা লেখা রয়েছে সেটাকে আমি ভিজুয়ালাইজ করি। ধরো এটা তুমি একটা কোনো ঘরের মধ্যে, ধরো এই আমরা দুজনই কথাবার্তা বলছি, আমরা কি ধরনের কথাবার্তা বলছি সেটা একটা মানে তোমার বিষয় মাথায় রাখতে হবে। এই যে এই মানুষ দুটো কি বসে কথা বলবে, নাকি কারুর একটা খুব মেন্টাল প্রবলেম রয়েছে বা কারুর একটা খুব মেন্টালি সে ডিস্টার্ব রয়েছে, সে সারাক্ষণ হাঁটাচলা করে কথাটা বলবে, সে বসার মতো অবস্থায় নেই। এই যে ইমোশনগুলো, সেই ইমোশনগুলো তো আগে তোমায় বুঝে নিতে হবে চরিত্রের। সেই চরিত্রের ইমোশন বুঝে তুমি একটা জিনিস স্ক্রিপ্টে পেলে, যে তুমি লিখতে পারো সেটা অন্য কেউও লিখতে পারে, তুমি সেইটা বুঝে নিয়ে এবার তুমি একটা কিছু ভিজুয়ালাইজ করেছো। এবার যখন রেকি করতে গেলে তুমি যে ঘরটা পেলে বা তুমি যা যা জিনিস পেলে, এটা অনেক সময় রেকি করার পরেও যখন আর্ট ডিরেক্টর পুরো জিনিসটা সাজিয়ে দিল, তখনও কিন্তু কিছু কিছু সময় ওদের একটা সেটব্যাক হয়। হ্যাঁ, এখানটা তো ভেবেছিলাম এরকম হবে, ঠিক, তো এটা তো এরকম হলো, তাহলে আবার একটা কিছু ভাবতে হবে, রাইট? হয়তো হয়। তো সেই বিষয়টাকে তোমার মাথায় নিয়ে তখন তোমাকে ক্যালকুলেট করতে হবে যে মানে এখান থেকে ওখানে যাওয়া, ওখান থেকে এখানে আসা, এবং এসে এখানে বসে ফাইনাল কথাটা বলে ও বেরিয়ে চলে যাবে। কারণ ওর এখন বসে স্থির হয়ে বসে দুটো কথা বলার মতো অবস্থায় নেই। তো এই ইমোশনগুলোই তো গল্পের বিভিন্ন চরিত্রকে তৈরি করতে করতে যাবে। তো সেইটাই একমাত্র আমার ওই মানে শুটিংয়ের প্রসেস যদি বলো ওটাই, এবং সেই অনুযায়ী ক্যামেরার পজিশন কী হবে, সেটা ট্রলিতে থাকবে নাকি সেটা স্ট্যাটিকে নেবো নাকি সেটা হ্যান্ডেলড হবে, এইগুলো সবকটাই কিন্তু ওই হিসেবে তৈরি হয়। আমার মনে হয় এইরকম, এটা তো কোনো ফর্মুলা হয় না। আর আমার মনে হয় বিষয়টা টেকনিক্যাল না। মানে অনেকেই বলে তো টেকনিক্যালিটি ইজ ইম্পর্টেন্ট। আমার কিন্তু মনে হয় বিষয়টা টেকনিক্যাল না ফিল্ম মেকিং। মানে টেকনিক্যাল মানে জিনিসটা তো টেকনিক্যালি, ক্যামেরা তো আছে, লেন্স আছে, তার একটা টেকনিক আছে, সবকিছু লাইট আছে, বিষয়টা খুবই ইমোশনাল। আসলে বিষয়টা খুব ইমোশনাল। এবং আমাকে যেটা ড্রাইভ করে, আমি যেটা করি সেটা হলো আমি চেষ্টা করি, আমি প্রথমে বলি যে লেটস ডু দিস সিন, এই হলো আমি চাই। এবার এখানে তোমরা তোমাদের দুজন হোক তিনজন হোক, তোমাদের কি মনে হচ্ছে সেটা দেখি একবার। সেটা যদি আমার মাইন্ড, আমার যে আমি যে ভিজুয়ালাইজ করেছিলাম সেটার সঙ্গে যদি অ্যালাইন করে যায়, তাহলে একটা জিনিস, না হলে আমি ওটাকে চেঞ্জ করে একটা এমন পজিশনে আসলাম, এইটা আমার দরকার। ঠিক, এইটা হওয়ার পর আমি ডিসাইড করি যে আমি ক্যামেরাটা কোথায় যাবে, কি করবে না করবে। আর আমার মনে হয় এটার কোনো প্রসেস হয় না, এটা অ্যাকচুয়ালি কোনো প্রসেস হয় না। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ধরো তুমি যখন ক্যামেরাম্যানকে তোমাকে তো আগেই বসে সেটা বোঝাতে হবে। মানে যে একটা তুমি ঘরে ঢুকে ক্যামেরাম্যান প্রথমেই জিজ্ঞেস করবে, দাদা ক্যামেরাটা কোথায় বসবে, এটা জিজ্ঞেস করবে। কারণ তখনও তোমার ওখানে চরিত্র বসেনি, এসে তোমাকে নিজেকেই ভিজুয়ালাইজ করে আসতে হয়েছে যে তুমি এখানে যাবে, কারণ সেই অনুযায়ী ক্যামেরাম্যান তো তার মানে পুরো লাইটটা করবে। তো সেইগুলোকে আমার মনে হয় ওইটাই মানে আমি যেভাবে কাজ শিখেছি বা আমি যতটুকু জানি, তাতে আমার ওইভাবে করতে সুবিধা হয়। যে আমি ইমোশনালি এই সিনটাকে এইভাবে দেখছি, এটা এইভাবে হচ্ছে, এটা হচ্ছে। এবার ধরো অভিনেতারা এলো, তারা এসে বসলো, তারা এসে কথা বললো, আমি বললাম। সেখানে হয়তো কেউ একজন বললো, জয়দীপ দা এইটা না এইখান থেকে না করে আমি যদি ওইটা জাস্ট ওই অংশটা ওর পাশে একটা জায়গায় একটুখানি ধূপ করে বসে যাই, বসে গিয়ে যদি আরেকবার দাঁড়িয়ে এদিকে চলে আসি, সেটা কি সম্ভব? আমি টুবান বা কাউকে, যে ক্যামেরাম্যান রইলো, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সম্ভব? কারণ সে তো আলো করেছে, সে কোথায় লাইট করেছে বা করেছে সেটাও আমার জানা দরকার। তো টুবান বলে হ্যাঁ আসতেই পারে, কোনো অসুবিধা নেই। দেন ফাইন, তুমি করো, আমি দেখি, যদি ভালো লাগে সেটা অবশ্যই হতে পারে। তো এইটুকু তো মানে আমাদের করতেই হয়, কারণ তারও তো একটা কোথাও, একজন অভিনেতার একটা কোথাও নিজস্ব একটা সেলফ জাস্টিফিকেশন আছে ওই চরিত্রটার প্রতি, যে আমি এই চরিত্রটা এইভাবে একটু একটু করে তৈরি করছি। একদম। এবং এটা আমার মনে হয় ওই পুরো একটা প্রসেস, যে প্রসেসটা খুব ম্যাজিক্যাল, খুব মানে এত এই প্রসেসটা একবার যে ওই ম্যাজিকটার আনন্দটা পেয়ে গেছে, সে কিন্তু ওইটাই তো হয়েছে, ওটাই সব, ওটাই তো প্রেমটা, ওটাই তো ভালো লাগে। আমরা মানে কেন অন্য কিছু ভাবতে পারি না, তার কারণ এটাই না। তোমার জার্নিটার মধ্যে একটা গ্র্যাজুয়াল গ্রোথ আছে, খুব মানে একটা
মানে স্মুথ একটা গ্রোথ আছে ঠিক। এবং আমার মনে হয় তোমার কি বল, তোমার ডিরেক্টর হিসেবে আস্তে 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 একটা রেকগনিশন পাওয়ারও জায়গা তৈরি হচ্ছে খুবই, এটা সেই প্রসেসটাও খুব গ্র্যাজুয়াল মনে হয়। ঠিক ঠিক ঠিক, একদমই। তারপরে যখন তুমি এই ছবিগুলো করছো সেখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি আমি, এখন সিরিয়াল আর জিজ্ঞেস করলাম, তারপর তো সিরিজও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেল, হঠাৎই হলো, মানে একটা টাইমে আমরা বুঝতে পারলাম যে এইটাও একটা স্পেস। ঠিক। তোমার এই ওটিটি স্পেসটা যখন আসলো তখন তোমার মানে তোমার কি মনে হলো যে এটার অ্যাপ্রোচটা কি একটু আলাদা বলে তোমার মনে হয়েছিল? না, আমার কখনো ওটিটিকে না সিনেমার থেকে আলাদা মনে হয়নি। বেশ। একদমই মনে হয়েছে যে আমি একটা ছোট পর্দায় একটা সিনেমা বানাচ্ছি, এইটাই অ্যাপ্রোচ সবসময় রেখেছি। এবং কখনোই ভাবিনি যে এটার জন্য এই রকম ঠিক আছে এটা ছোট জায়গায় মোবাইলে দেখবে বা টিভিতে দেখবে ম্যাক্স টু ম্যাক্স, তার জন্য যা হোক করে একটা কিছু করে নিলাম। সিরিয়ালে যেভাবে ম্যানেজ করতে হয় কিছু কিছু সময়, যে ঠিক আছে চলো এইটা দুজন আর্টিস্টকে পাচ্ছি না, একটা ক্লোজ আপ নিয়ে এদিকে একটা ক্লোজ আপ নিয়ে নিলাম, পরে যখন ওই আর্টিস্ট হলো ক্লোজ আপ নিয়ে দুটো ক্লোজ আপেই হয়তো সেই সিনটা ডিমান্ড করছিল হয়তো দুজনকে একসাথে থেকে খুব কাছাকাছি থেকে কথা বলার, কিন্তু অনেক সময় তো আর্টিস্ট থাকে না বলে আমরা ক্লোজ আপে শেষ করে দিই সিন। তো সেই বিষয়গুলো একদমই করা উচিত না বলে আমার মনে হয়। তুমি মানে একটু লং ফরম্যাট সিনেমা হিসাবে ট্রিট করো ব্যাপারটা। একদম একদম। সাকসেস আর ফেলিয়ার এইটাকে কিভাবে দেখো তুমি, মানে এই থ্রু আউট দিস জার্নি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে সাকসেস আর ফেলিয়ারের দুটো কী জিনিস? অ্যাকচুয়ালি সেই অর্থে বললে আমি এই দুটোকে কিছু মানে ফিল করি না একটাই, সেটার কারণে যেটা হচ্ছে যে আমি জানি যে যতদিন আমি যেই কাজটা করে চলেছি তাতে যতটুকু শিখেছি বা যতটুকু কাজ করেছি তাতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক করেছি বলে লোকে আমার কাজকে ভালো বলেছে, আর যেগুলো ভালো করে করার চেষ্টা করেছি কিন্তু হয়তো পারিনি করতে সেগুলোকে খারাপ বলেছে। তো তাতে নিজের ফেলিয়ারের থেকেও আমার মনে হয় এক্সপিরিয়েন্স একটা সেটা বিষয় আমার কাছে, যে আমি যদি কিছু একটা খারাপ করে থাকি বা সেটার জন্য কেউ যদি আমায় বলে থাকে এই কাজটা ভালো হয়নি, আমি তার থেকে শিক্ষাটা নেব যে আমি পরের কাজটা কী করে ভালো করতে পারি। যে এটা যে শেষ হয়ে গেল এরম ব্যাপারটা নয় আমার কাছে, যে আমি ভালোর তো আর শেষ নেই, সেরকম খারাপের পরেও আর একটা ভালো থাকবে, মানে এই খারাপটা আচ্ছা ঠিক আছে এটা আমি ভুল করেছি, বাট নিজেকে এরম ভাবার যখনই বাবা এটা কি হয়ে গেল এরপর তো আর কিছু করারই থাকলো না, সেটা তো নয়। তোমার কাছে আবার সুযোগ আসার সম্ভাবনা আছে তখন তুমি আবার পরের কাজটাকে তুমি তোমার চেষ্টা করো মনের মতো করে করার। কিন্তু আমাদের এখন যা পরিস্থিতি তাতে একটু কম্প্রোমাইজ তো সবাইকেই করতে হচ্ছে, সেটা আমাদের বাজেটের কারণেই হোক, সেটা আমাদের এখনকার পরিস্থিতির কারণেই হোক, যে আমরা যে সিরিজ বলো ছবি বলো যাই করছি না কেন সেটার মধ্যে আমরা খুব কনস্ট্রেনের মধ্যে পড়ে গেছি, খুবই কম দিন, কম টাকা, যা জিনিস ভাবছি সেটা ভাবতে গেলে যে কারণে আমাদের দেখবে তুমি যখনই কোনো একটা সিরিজ বা সিনেমা রিলিজ হয় বিভিন্ন লোকজন আলোচনা করেন যে সাউথ এত ভালো ভালো কাজ করছে, বম্বে এত ভালো ভালো ছবি বানাচ্ছে, মানে ভালো ভালো ছবি ইন দ্য সেন্স তারা টেকনিক্যালি এবং দৃশ্য অনুযায়ী বলো বা ইমোশন অনুযায়ী বলো তাদেরগুলো দেখতে অনেক গ্র্যান্ডার বেশি, বা তাদের দেখতে অনেক বেশি মানে মনে হচ্ছে তারা অনেক মানে কি বলবো যা দর্শকরা চাইছে বা দেখছে সেখানে তার তুলনায় আমাদেরগুলো কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে খুব ম্যাড়ম্যাড়ে। তো সেটা কেন? তো আমি তো কাউকে গিয়ে বোঝাতে পারবো না যে আমার ছবিটার বাজেট যা আর একটা হিন্দি ছবির বা হিন্দি ছবির বাজেট কী, কারণ এন্টারটেনমেন্ট তো সবার কাছে এন্টারটেনমেন্টই, সেটা সে যে জায়গা থেকে পাবে সে সেখান থেকেই খুঁজে নেবে। তো আমাকে এই বিষয়টার মধ্যে থেকেই আমার নিজের কাজটাকে যতটা সম্ভব ভালো করে করা যায়, যেটুকু আমি শিখেছি সেটা নিংড়ে যেভাবে দেওয়া সম্ভব সেটুকু করেই করতে হবে। তো সুতরাং ওই ফেলিয়ার বা এইটা নিয়ে ভাবনার কোনো সময় আমাদের কাছে নেই অ্যাকচুয়ালি। মানে আমি সাকসেস পেয়েছি মানেই আমি একটা বিশাল কিছু হয়েছি, বা আমি সাকসেস পেয়েছি মানেই যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, এই বিষয়টাও যেমন নয়, আর আমি ফেলিয়ার হয়েছি বলে আমি আর কিছু করতে পারবো সেটাও নয়। আমার কাছে এটাই। এই যে বাংলার সিনেমার অবস্থা নিয়ে অনেকেই কথা বলে অনেক কিছু, তোমার মানে আমরা তো সবাই ভাবি, আমরা যেহেতু এজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, তোমার কি মনে হয় মানে হোয়াট ওয়েন্ট রং বাংলা সিনেমা? একটা তো আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে হল। সেটা হচ্ছে ধরো আমাদের বাংলা ছবি যখন আমি আমার ছোটোবেলার কথা বলছি বা তার থেকে একটু পরের কথা বলছি, বাংলা ছবি যখন মানুষ দেখতেন
শুধু তো পশ্চিমবঙ্গের শহরে থাকা মানুষ বাংলা ছবি দেখতেন না, গ্রামের মানুষও বাংলা ছবি দেখতেন। এবং একটা সময় আমরা শুনতে পেতাম যা যা ছবি হচ্ছে সেগুলো সঙ্গে গ্রামের জন্যই হচ্ছে, হ্যাঁ শুনতে পেতাম। তো তার মানে গ্রামের ছবি বেশি তৈরি হতো ঠিক। শহরের থেকে। তো এখন হঠাৎ বিষয়টা শহর কেন্দ্রিক হয়ে গেল কেন? বা বটে, হ্যাঁ একদম শহর কেন্দ্রিক এখন তো শহর কেন্দ্রিক হয়েই গেছে, কারণ সবটাই আমরা দেখি মাল্টিপ্লেক্সের চেন ওয়াইজ কে কত কি কাজ হলো, আমরা কেউ কিন্তু আর গ্রামের দিকটা তাকাই না। ঠিক। এবং গ্রামে একটা কাউকে একটা ছবি দেখতে হলে এখন যা পরিস্থিতি, যেহেতু লাস্ট ধরো বেশ কিছু বছরে 200-250 মতো হল বন্ধ হয়ে গেছে, একটা লোককে প্রায় 40-50 কিলোমিটার এসে একটা কোনো শহরে এসে একটা সিনেমা দেখতে হয়। তো তুমি তো অলরেডি সেই দর্শকগুলোকে, তাদের যখন কাছাকাছি হল ছিল তুমি তাদের কাছে পৌঁছতে পারছিলে, এখন তো তুমি সেই দর্শকগুলোর কাছে আর পৌঁছতে পারছো না। এবার তার মধ্যে ঢুকেছে হচ্ছে এই ধরনের মোবাইলের নানান রকম কন্টেন্ট। সে হাতের কাছে যখন একটা কন্টেন্ট পাচ্ছে এবং কিছুদিন পরেই সেই ছবিটা যখন তার হাতের কাছে চলে আসছে, সে হল পর্যন্ত কেন যাবে? ঠিক, একদমই তাই। তো আমাকে যেটা প্রথমেই মনে হয় করা উচিত, এটা সবাই মিলে ভাবা উচিত, সেটা হচ্ছে আমরা যদি ছোট ছোট পরিসরে ধরো 100-150টা সিটের হলওয়ালা কিছু মানে সিটের হল আমরা যদি এরকম ছোট ছোট জায়গায় বানিয়ে ফেলতে পারি, মানে এটা যদি সবাই মিলে উদ্যোগ নেয়, তাহলে কিন্তু আমার ধারণা বাংলা ছবি আবার একটুখানি নিজের জায়গা ফিরে পেতে পারে। আর কন্টেন্টে আমি বলছি তোমাকে, আমার এটাও প্রশ্ন যে ধরো যখন হল বন্ধ হয়েছে, সেটা তো হয়েছে কারণ সিনেমাগুলো চলছিল না। হ্যাঁ, সেটা আমি বলছি, দেখো সিনেমা চলছিল না বলে হল বন্ধ হওয়া একটা কারণ, যেমন সেটা তখন কন্টেন্টের ওই একই ধরনের মানে সাউথের ছবির নকল সবাই মিলে করে চলেছিল, সেটাও যেমন ঠিক, তেমনি তখন তো হিন্দি ছবিও হতো। ঠিক। এবং হিন্দি ছবি তার আগেও হয়েছে, তো হিন্দি ছবি দেখতে এলো না কেন তারা? বেসিক তো একটা কিছু তো আমাদের বাংলা ছবি তো সারা বছর ধরে হচ্ছে না, রাইট। এবং সেখানে শুধু বাংলা ছবি চলছে তাও তো নয়, সেখানে তো হিন্দি ছবিও চলেছে। এবং হিন্দি ছবির তো এরকম আমাদের মতো দুর্দশা হয়নি যে তারা সব সময় সাউথের কন্টেন্ট নকল করে করে কমার্শিয়াল ছবি বানিয়েছে, বা যে ধরনের ছবি সাধারণ দর্শক দেখতে ভালোবাসেন সেই ছবি বানিয়েছেন। তাহলে সেটাই বা চললো না কেন? আমার ধারণা এইটার পেছনে না অন্য অঙ্ক আছে। মানে এটা ওই রকম ঠিক অত সহজে মিলিয়ে দেওয়ার মতো জিনিস নয় যে শুধুমাত্র কন্টেন্ট খারাপ ছিল বলে আমার হলগুলো চলে গেল, আমার হলগুলো আর রইল না, সব লোক তার থেকে মুখ ফিরিয়ে নিজেদের বাড়িতে চলে গেল, এই বিষয়টা নয় বলে আমার মনে হয়। ঠিকই বলছো, কারণ সত্যি তো হিন্দি সিনেমা তো ছিল, তাহলে হিন্দি সিনেমাগুলো কেন চললো না এক্স্যাক্টলি ওই হলগুলোতে? আর হলগুলো বন্ধ হওয়াতে যেটা হলো সেটাই যেটা তুমি বললে, এই মুহূর্তে বাংলা সিনেমার অ্যাকচুয়ালি যে অবস্থা, তাতে আমার মনে হয় যে বাংলা সিনেমার, আমার মনে হয়, তোমার ভিউ পয়েন্টটা বা পার্সপেক্টিভটা জানতে চাইবো। আমার মনে হয় যে বাংলা সিনেমা, সবাই বলে কমার্শিয়াল সিনেমা দরকার, আমার মনে হয় কমার্শিয়াল সিনেমার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা না বাংলা কমার্শিয়াল সিনেমার আইডিয়া হওয়া উচিত। মানে একদম যেটা হচ্ছে সেটা কিন্তু এখনো একটা ওরকম কিছু একটা, মানে আইদার সাউথের নালে বোম্বের, সেই জিনিসটাই আবার বারবার হয়ে আসছে। এক্স্যাক্টলি, আমার এটা বহুদিন থেকেই এটাই বক্তব্য যে কমার্শিয়াল ছবি তো যে কোনো সব ছবি কমার্শিয়াল, খারাপ ভালো, ঠিক আছে। ভালো ছবি করতে গেলে তোমার যে কন্টেন্ট, সেটাকে তুমি এখনকার আমাদের এই পরিস্থিতিতে যে বাঙালিরা যেভাবে যা ছবি বা তারা এত বছর নিজেদের যে জিনিসটাকে যাপন করে এসছে, সেই ধরনের জিনিস যেটা বাঙালি একদম, যেটার মধ্যে পুরোটাই বাঙালিয়ানা রয়েছে, সেরাম জিনিস যদি তারা দেখতে পায়, তাহলে আমার ধারণা তারা সেটা দেখবে। তুমি যদি একটা হিন্দির কন্টেন্টের মতো বা একটা সাউথের কন্টেন্টের নকল করে একটা জিনিস বানাও, সে তোমারটা কেন দেখবে? তারা তো সে অরিজিনালটাই দেখবে। ঠিক, একদমই তাই। আমার তো প্রয়োজন নেই তোমার জিনিসটা দেখার, এবং তোমার শুধু ওইটুকুই পাবে যে আচ্ছা এটা ওই রকম একটা জিনিস ওরা চেষ্টা করেছে, ভালোই করেছে, ভালোই করেছে, বাট ওটার মতো কি আর হলো? ব্যাস এইটুকুতেই তোমার শেষ হয়ে গেল একদম। আর ধরো আমি এখানের কথায় আসতে চাই, দায়কেন এবং রুদ্ধশ্বাস রাজস্থান, এই দুটোই মানে হিট ছবি। যদি তুমি সেই অর্থে বলো এই দুটো ছবির মধ্যে কি আছে, তো আমাকে যদি বলো আমি কেন দেখে আমার ভালো কেন লাগবে একেন, বা মানুষেরও কেন ভালো লেগেছে, আমার মনে হয় এই যে বাঙালি বেসিক একটা লোক, যার মধ্যে আলাদা কিচ্ছু নেই, সেই লোকটার যে একটা নিজস্ব জার্নি আছে, এই জার্নিটা মানুষ এনজয় করছে। একদমই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখানে, সেটা হচ্ছে যে আর 5টা সাধারণ মানুষ নিজেকে তার সাথে আইডেন্টিফাই করতে পারছে, যে আমি একটা খুব সাধারণ লোক, আমার বুদ্ধি আছে, কিন্তু আমি সবসময় সেটা সব জায়গায় খাটিয়ে উঠতে পারি না,
আমার একটা বেসিক যে চেহারা, সেই চেহারাটা সবার কাছে গ্রহণযোগ্য নয়, আমাকে দেখে অনেকে হয়তো হাসবে, আমার কথা শুনে হয়তো বোকা বোকা মনে হবে, কিন্তু কোথাও গিয়ে আমি লোকটা একটা কিছু করে ফেলি যেটা একটা ফাইনাল পুরো গোল তৈরি করে দেয়, যে আমি সাধারণ হলেও একটা কিছু এমন করে দেবো যেটা অসাধারণ। হ্যাঁ, এবং এর মধ্যে একটা বাঙালি ব্যাপার আছে একদমই, আমি যেইটা বলছি যে বাংলা কমার্শিয়াল সিনেমা হ্যাঁ কে ডিফাইন করাটা খুব জরুরি আমার মনে হয়। মানে একদমই আমার মনে হয় তাই। যারা সেই অর্থে যাদের ফ্যান বেস আছে, মানে দেব বা জিতের মতো স্টার্স, এদেরও ইমিডিয়েটলি অ্যাটেম্প্ট করা উচিত যে এমন কিছু যেটা খুব বাঙালি, মানে বাংলার সঙ্গে কানেক্টেড, বাংলার মাটির সঙ্গে কানেক্টেড। ঠিক ঠিক, একদমই। তবে আমার একটা কথাও মনে হয়, যেটা হচ্ছে যে তুমি বাঙালি কন্টেন্ট করো, বাংলার সাথে কানেক্টেড জিনিস করো, কিন্তু তুমি এই যুগটার সাথে চলো। ঠিক, একদমই তাই। মানে এখনকার ইয়াং জেনারেশন যে ধরনের জিনিস দেখতে ভালোবাসে, বা যে ধরনের জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে, বা যে ধরনের টেকনিককে অ্যাপ্রিসিয়েট করে, সেইগুলোকে তুমি সারাক্ষণ তোমার কাজের মধ্যে নিজেকে আপগ্রেড করতে থাকো। ঠিক, একদমই তাই। না হলে কিন্তু তুমি মানে হয়তো ভাবছো ভালো একটা কন্টেন্ট, কিন্তু তুমি পড়ে রয়েছো আজ থেকে 10 বছর আগের একটা জার্নির মধ্যে, বা একটা সিনেমার মধ্যে, যেটা তোমার ছবির মধ্যে প্রতিফলিত হচ্ছে, সেইটা হলে কিন্তু হবে না। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো কিছু জিনিস টাইমলেস হয়, যেমন প্রেম যেমন, প্রেমের সিনেমা যেমন হতেই থাকে, হতে থাকবে এবং হয়েই এসছে, এটা তো টাইমলেস। কিন্তু তুমি যেটা বলছো যে যদি প্রেমের সিনেমা বানাতে হয়, তাহলেও তার টেকনিক্যালিটিটা একদম বুঝে করতে হবে। এবং আমার মনে হয় আরেকটু, মানে আমি এমন কেউ বিরাট মানুষ নই বলার, বাট আমার মনে হয় যে যদি আরেকটু সত্যির জায়গা থেকে পুরোটা অ্যাপ্রোচ করা হয়, তাহলে মানুষেরও আরেকটু ভালো সত্যি মনে হবে। ঠিক, সেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তুমি নিজে এখন স্ক্রিপ্ট লেখো না? লিখি, একটা সিরিজ লিখছি অলরেডি। তো আর এর আগে একটা ছবিও দুজনে মিলে লিখেছি, সেটা শ্যুট করার কথা, এখন মে মাসে হয়তো সেটা শুটিংয়ে যাওয়ার কথা। কোয়েল আর আমি দুজনে মিলে লিখি। কিন্তু আমি যেহেতু লাস্ট তোমার লিখেছি, আমার লেখা স্ক্রিপ্ট হচ্ছে FIR, যেটা অঙ্কুশকে নিয়ে করেছিলাম। আর তারপরে যেহেতু একেনগুলো এই লেখে, কি বলে আমাদের পদ্মনাভই লেখে, তো সেখানে তো ধরো কিছু ক্ষেত্রে হয়তো একটা দুটো কোনো জায়গা হয়তো আমার মনে হলো যে এই জায়গাটা এরকম হলে ভালো হয়, এই জায়গাটা এরকম হলে ভালো হয়। যেমন তোমার রুদ্ধশ্বাস রাজস্থানে সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট দেওয়ার জন্য, যেটা তোমার একদম এতে কি বলে হাফ টাইমের আগের যে সিকোয়েন্সটা ছিল, একদম ওই শশীবাবুর মার্ডার সিকোয়েন্সের মতো একটা জিনিস আমরা বানিয়েছিলাম। সেটা ওই যে এর ভেতর আস্তে আস্তে হঠাৎ দেখতে পাওয়া যায়। তো ওই জিনিসগুলো আমি তখন নিজে পদ্মকে বলে যে এই জায়গাটা আমার মনে হচ্ছে রাতের বেলা যখন এই হাঁটাটাই রয়েছে, আর মার্ডারটাও তুই যখন ভেবে রেখেছিস, আর যেহেতু রাজস্থান, সেহেতু আমরা একে একটা ট্রিবিউটের মতো করে জিনিসটা করি। তারপরে ধরো ওই একে ধরার যে ছদ্মবেশে যে বন্দুক নিয়ে ধরার যে সিকোয়েন্সটা ছিল, তো ওইগুলো আমরা জাস্ট শুধুমাত্র ফেলুদা এবং সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়ার জন্য ইচ্ছে করে করা। আরেকটা জিনিস কি যদি তোমার মনে হয়, আমার ক্ষেত্রে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা তো, তুমি অ্যাকচুয়ালি ওটাই বোধহয় ইনডিরেক্টলি বললে, বাঙালি কি খুব বেশি লেগাসি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, মানে খুব বেশি পেছনে তাকিয়ে, সেটা কি দেখা যাচ্ছে মানে কোথাও? আমার তো মনে হয় না, কারণ দেখো যা ছবি আমরা এতদিন দেখছি বা এখনও দেখে চলেছি, তার মধ্যে এর ইদানিংকালে তো আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে কেউ লেগাসি নিয়ে মানে খুব একটা বেশি পড়ে রয়েছে, বা সেটা কেন মনে হচ্ছে আমাকে একটু বলি। ধরো ব্যোমকেশ ফেলুদা, এ তো অনেকদিন হয়েই যাচ্ছে এবং এটা আছেই। তার সঙ্গে বাঙালির একটা রবীন্দ্রনাথ প্রীতি, এবং সেটা না থাকার কোনো কারণ নেই, কারণ রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা তো থাকবেই। কিন্তু আমি বলছি যে বাঙালি কি নতুন কিছুতে এক্সপেরিমেন্ট করতে মানে ভয় পেতে পারে বলে তোমার মনে হয়, বা পাচ্ছে বলে মনে হয়? আসলে যতক্ষণ না জিনিসটা আমরা পারছি, ধরো ততক্ষণ, ধরো এই আমি এখন যদি রিসেন্ট পাস্টে বলি, এই যে দুটো ছবি রিলিজ করলো পুজোর সময়, একটা বহুরূপী, একটা টেক্কা। তো বহুরূপী খুবই হিট করেছে, সবাই দেখেছে, আমিও দেখেছি। বহুরূপী দেখতে দেখতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে এই ছবিটা হচ্ছে স্পেশাল 26-এর আর একটা বাঙালি ভার্সন, তাই তো? কারণ ওখানে ধরো ওই 3-4 জন মিলে একটা কোনো এতে বিভিন্ন জায়গা থেকে টাকা তছরূপ করতো, করে নিজেদের একটা গ্রুপের মতো ছিল, সেটা
একদম। তো সেটাকে বাঙালিয়ানা করে একটা, এটা সত্যির একটা গল্পের তো একটা সত্যতা আছেই, সেই মানুষটাকেও আমরা ছবির শেষে দেখেছি, কিন্তু আমি বলছি প্যাটার্ন এটা তো কোথাও গিয়ে স্পেশাল 26-এর মতোই। তো সুতরাং সেই ক্ষেত্রে গিয়ে তুমি দেখো যে একটা কিন্তু একটা নতুন জিনিসই বলা যেতে পারে দর্শক দেখতে পেয়েছে, যে কারণে ছবিটা কিন্তু মানুষের ভালো লেগেছে এবং ছবিটা চলছে একদম। তেমনি পাশাপাশি আমি টেক্কা দেখিনি, বাট টেক্কা না চলার কারণটা কি সেটা তো আমি মানে দুটোকে তো তুমি এক জায়গায় রাখতে পারো না, মানে তাহলে কোনটা তোমার কাছে নতুন আর কোনটা তোমার কাছে টেক্কা কি তাহলে কোনো পুরনো গল্প থেকে নিয়ে বা কোনো পুরনো জিনিস তোমাকে দেখিয়েছে, যার ফলে তোমাকে দুটো জিনিসকে তুমি দেখলে না, একটাকে খুব বেশি দেখলে না, একটাকে খুব বেশি দেখলে, কি তোমাকে মানে এইটা দুটোর থেকে আলাদা করে দিল? এই বিষয়টা বুঝতে পারলে তাহলে তুমি বুঝতে পারবে যে কেন কোনটা বেশি গ্রহণযোগ্য। বা টেক্কা চলেছে কিন্তু টেক্কা বহুরূপের মতো চলেনি, আমি সেটাই বলতে চাইছি যে ধরো দুটো ছবি একসাথে উঠলো, দুটো ছবি এরম ভাবে রান করা শুরু করলো, একটা ছবি ছুটে অনেকটা দূর চলে গেল, একটা ছবি একটা জায়গায় গিয়ে আটকে গেল, একদমই তাই। তো সেটার কারণ তো আমরা বুঝতে পারবো না। ঠিক। এবং সেই ক্ষেত্রে তো সত্যি দুটোই অ্যাকচুয়ালি নতুন জিনিসই করা, তাই তো টিপিক্যাল জিনিস তো নয়। ঠিকই বলছো। তাহলে সেটা অ্যাকচুয়ালি বাঙালি তার মানে এখন অবধি কন্টেন্টে এক্সপেরিমেন্ট করছে বলেই মনে হয় আমার, তাই মনে হয়। মানে এখনো পর্যন্ত যা যা জিনিস দেখলাম বা যা যা জিনিস হয়েছে তাতে খানিকটা তো এক্সপেরিমেন্ট অবশ্যই হচ্ছে এবং খানিকটা রিস্ক নেওয়ার প্রবণতাও আছে। কারণ তুমি যদি একেনের কথা ভাবো, একেনের মতো একটা ছবি, একেন বাবু পপুলার হওয়ার পরে সিনেমা বানানোর যে ডিসিশনটা, দ্যাট ওয়াজ আমার মনে হয় একটা দুর্দান্ত ডিসিশন। একদমই। মানে এটা কেউই এক্সপেক্ট করেনি যে একটা সিরিজ থেকে একটা সিনেমা চলে আসবে। এবং আমরা যখন প্রথম সিনেমাটা নিয়ে আলোচনা করা শুরু করেছি, প্রত্যেকের ভেতরেই একটা মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে করে তো ফেলছি আমরা, সিনেমাটা তো এ হবে। তো আমার কাছে সেটা সবচেয়ে বড় প্রেশার ছিল যে আমাকে প্রত্যেক সময় সবাই প্রোডাকশন হাউস থেকে বলতো, দেখিস ভাই যেন বড় স্ক্রিনে দেখছি এই বিষয়টা যেন ঠিক মনে না হয় যে আমার এতে দেখে ফেললেই হয়ে গেল, মানে মোবাইলে দেখলেও যা মনে হবে ওখানে দেখলেও যেন তাই মনে হয়। তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো সেটা যখন পার করতে পারলাম, মানে দার্জিলিংয়ের গল্পটা যখন হিট করলো, তখন নিজের একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, এটাকে এত দূর অব্দিও নিয়ে যাওয়া যায়। ঠিক। এবং সবচেয়ে বড় কথা, এটা ফর্মুলার জিনিস নয় একদমই। আর যে কোনো পয়েন্টে আমার মনে হয় যে এটা ফর্মুলার মতো কিছু একটা তৈরি আছে, সেটাকেই বারবার ট্রাই করার জায়গার থেকে বেরোলেই লোকে কিন্তু সেটা নেয়। এটা ঠিক, লোকে চায় একটা নতুন কিছু দেখতে, এটা তো কোনো সন্দেহ। কারণ দেখো, মানুষের জীবনে দুটো জিনিস খুব জরুরি মানুষ চায়, একটা হলো বৈচিত্র্য। এবার বৈচিত্র্য মানেই সামথিং নিউ। আমরা যা দেখেছি সেটার বাইরে সামথিং নিউ। কারণ বারবার তুমি অ্যাজ এ দর্শক যখন একটা সিনেমা দেখো, তখন তো তোমার মনে হবে না যে এই বাবা আবার এটা কেন, একই জিনিস কেন? হয়তো এটা আমাদেরও সবাই হয়। তুমি দর্শক হিসেবে যখন একটা সিনেমা, আমার এখানে একটা মানে খুব ধরো গত 6-7 বছর আগেই আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে একটা সিনেমাকে আমি যদি দর্শক হিসেবে আমার ভালো না লাগে, তাহলে সেই সিনেমাটা আমি করছি কেন, সেটা আমার বারবার মনে হয়। ঠিক। তোমার ক্ষেত্রে এটা কিভাবে হয়? তুমি যখন একটা ওর অ্যাপ্রোচ করছো, তুমি নিজেকে কি দর্শকের জায়গা থেকে দেখো, বা দর্শক আর ফিল্ম মেকারের সম্পর্কটা তুমি কিভাবে মেনটেন করো? দেখো, আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে দর্শক হিসেবেই প্রথমে দেখার, যে এইরকম একটা গল্প, আমি যদি গল্পটার দর্শক হতাম বা অন্য কোনো ডিরেক্টর যদি এই গল্পটা বানাতো, আমার কি গল্পটা আদৌ ভালো লাগতো, বা আমার কি গল্পটা আদৌ দেখে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, এটা একটা দেখার মতো জিনিস হয়েছে, আগে সেইটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এবং যেহেতু আমি সবসময় বিশ্বাস করি যে এই মিডিয়ামটা একটা এন্টারটেনমেন্ট মিডিয়াম, সুতরাং সেটা আনন্দ দিচ্ছে কিনা, বা সেটা যে কোনো আনন্দ হতে পারে, মানে একটা থ্রিলারে একটা লোক সেই থ্রিলটা পেলো কিনা, একটা হাসির ছবিতে লোকটার মজা পেলো কিনা, এই যে একটা দুঃখের ইমোশনটা ফিল করলো কিনা, এইটুকুই। তো সেইটা আসছে কিনা বা সেইটা আমি পাচ্ছি কিনা, এই যে গল্পটা পড়লাম বা যে স্ক্রিপ্টটা পড়লাম সেটার থেকে, প্রথম হচ্ছে এটা হবার পর এবার এইটাকে কি করে এনহ্যান্স করব, মানে এনহ্যান্স ইন দ্য সেন্স যতটুকু আছে সেটাকে আর কি ভালো করা যেতে পারে, সেটা আমার দিক থেকে আমি স্ক্রিপ্ট রাইটারকে বলতে পারি, আমার দিক থেকে আমি প্রডিউসারকে বলতে পারি যে আমার এটা পুরো বিষয়টা খুব ভালো লাগলো, কিন্তু এখানে এই জিনিসগুলো হলে আমার মনে হয় আরেকটু বেটার হয়। এবার ধরো 4-5 জন মিলে একটা ব্রেনস্টর্মিং
হয়ে এবার ঠিক হলো যে হ্যাঁ এইটা ফাইনাল হলো। সেটা যদি আমি দেখে বুঝতে পারি যে হ্যাঁ দর্শক হিসেবে এটা বেশ মজাদার হয়েছে, যেটা চাইছি সেটা হয়েছে, তাহলে সেটাই আমি চেষ্টা করি করতে। বেশ বেশ। তুমি কি মানে এই মুহূর্তের অনেকের সঙ্গেই কথা বলি আমি এখানে বসে, এবং আমি চেষ্টা করি এই পডকাস্টটার থ্রুতে ভ্যালু কিছু, মানে ভ্যালু না হোক কিছু একটা দেওয়ার। তো সেখানে তোমাকে প্রায় আমরা পডকাস্টের শেষে চলে এসেছি, তোমায় একটা জিনিস জিজ্ঞেস করি, টু এন্ড ইট উইথ এ নোট, যে তুমি তোমার ওভারঅল পার্সোনালিটিতে আজকের দিনে, আমি তোমার যে পার্সোনালিটিটা আছে সেটার মধ্যে একটা পজিটিভিটি আছে, মানে তুমি খুবই, তোমাকে দেখে বেশ মানে ভালো থাকা লোক মনে হয়, একটা পজিটিভ জিনিস আছে। এটা এই যে থ্রু আউট দিস টাইম, এই যে এইসব বিভিন্ন আমাদের যা সময়ের চাপ এই ইত্যাদি ইত্যাদির মধ্যে নিজেকে পজিটিভ রাখো কী করে, নিজের মাইন্ডসেটটাকে পজিটিভ রাখো কী করে? কারণ এখনও তোমার সঙ্গে যতবার কথা বললাম, যা কথা বললাম তার মধ্যে একটাও নেগেটিভ কিছু পেলাম না আমি। আমার খুব মানে যেটা আমার নিজের খুব ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে আমি প্রচণ্ড গান শুনতে ভালোবাসি। এবং ধরো আমার বাড়িতে তুমি যদি কোনো দিন আসতে তো আমি বলবই, এবং সেটা আসলে দেখতে হবে যে আমার বাড়িতে প্রচুর রেকর্ড, এলপি ইপি, আমি রেকর্ড প্লেয়ারেই গান শুনি এখনো পর্যন্ত। এবং আমি পঞ্চমদার একজন মানে হার্ড কোর ফ্যান। আর ডি বর্মন, কিশোর কুমার হচ্ছে আমার মানে জীবন আর কি। আমি না সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে টোটাল যতটা জার্নি, সেটার মধ্যে তো খুব একটা মধ্যবিত্তপনা আছে, একদম আছে, এবং আমি এই মধ্যবিত্তটা থেকেই আনন্দের মধ্যে থাকি। কারণ একটু আগেই তোমার আমার একটা কথা হচ্ছিল যে একটা মানুষের উচ্চবিত্ত থাকলে তার টাকার রোজগারের একটা অনেক থাকে, তো আমি কোথাও গিয়ে এই মধ্যবিত্ত লাইফটাকে খুব এনজয় করি, এবং আমি চাই মানে নিজে আজীবন এই মধ্যবিত্ত থেকে সেটার ভেতর থেকে যতটুকু যা কাজকর্ম করছি সেটা কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, হয়তো সবটা আমার হাতে নেই, কিছু আমার হাতে থাকবে, তো সেটা যেন এইভাবেই চলতে থাকে। এবং এটাই আমার লাইফের একটা যে আমি গান শুনে, গল্পের বই পড়ে, ক্রিকেট খেলে এখনো পর্যন্ত কিছু কিছু সময়, আর যদি মানে ঘুরতে টুরতে গিয়ে নিজেদের জীবনটাকে এইভাবে যদি এনজয় করে ফেলতে পারি। বেশ, এবং সেটাই তোমার পজিটিভ থাকার রাজ, যাকে বলে রহস্যটা এইটাই। বেশ, আজকের এপিসোডে আমি পার্সোনালি অনেক কিছু পেলাম, যেটা আমি প্রত্যেক এপিসোড থেকেই পেতে থাকি। প্রত্যেকটা মানুষের জার্নি আমাদেরকে এক একটা লেসন দেয়। তো এই জার্নি থেকে আমি এমন কিছু লেসন পেলাম যেটা আমার লাইফের, আমার নিজের জার্নিতে হয়তো ছোট 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 করে, আমরা এই ছোট ছোট জিনিসই আমার মনে হয় ছোট জিনিস সবচেয়ে বেশি ম্যাটার করে। একদম, বিরাট বড় পৃথিবীতে কিছু নেই। এই ছোট ছোট জিনিসগুলো কিছু এমন চেঞ্জ আমার মধ্যে করতে পারে, যেগুলো হয়তো ভবিষ্যতে আমাকে আরেকটু বেটার মানুষ বা বেটার আর্টিস্ট বানাতে পারে। জয়দীপদার অনেকটা এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমিও শেখার চেষ্টা করলাম, এবং আমার মনে হয় আপনারাও যেই ভ্যালুটা সোল কানেকশন পডকাস্ট আপনাদেরকে প্রমিস করে, সেটা এই এপিসোড থেকে পেলেন। সো আজকের এপিসোডে আসার জন্য জয়দীপদা অনেক থ্যাংক ইউ। এত সুন্দর একটা হার্ট টু হার্ট আড্ডা মারলাম আমরা, এবং তোমার সঙ্গে আলাপটাও হলো, ভালো লাগলো খুব। এবং আমাদের একটা চুক্তি হয়েছে, আমি জয়দীপদা ক্রিকেট খেলে, আমি আবার ক্রিকেট খেলা শুরু করব। এই চুক্তিটা নিয়ে দেখো, এটাও কিন্তু পজিটিভ নোট, অবশ্যই ভেরি পজিটিভ নোট। আমিও ক্রিকেট খেলাটা শুরু করছি খুব শিগগিরই। আমিও ক্রিকেট মাঠে দেখতে পাবো নিজেকে, এবং সেটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বারবার যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।